আচ্ছা, কেউ কি কানিজ জানো আছে। যে ভাইয়া বলছিল যে এই ব্রিফ কোশ্চেন গুলা দাগাই দিবে ফাইনাল পরীক্ষার জন্য? সেটা এখন না, পরে। কানিজ, তুমি আছো? আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। আপু আজকে সাউন্ডটা কিরকম কম কম লাগতেছে আপনাদের? আস্তে কথা বলতেছেন নাকি সাউন্ডে এরকম? আসলে আমি হ্যাঁ, আসতে বলছিলাম। কানিজ, আরে আমাদের শীতল ভাই কই? এই কয়দিন শীতল ভাই কই? ক্লাস নিচ্ছি বা হচ্ছে সলভ ক্লাস। আমি যে তাজিম ভাই আছে? সালাম আলাইকুম শীতল ভাই। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ভাইয়া। সালাম আলাইকুম জাহিদ ভাই, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ ভালো আছে। আপনার কি অবস্থা? আপনার কি অবস্থা ভাই? আপনার আই এম লুকিং ফর ইউ ভাই। আছি আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে ভালো মোটামুটি। আল্লাহ ভরসা ভাই। আচ্ছা, আজকের ক্লাসটা সকলের জন্য ফ্রি থাকতেছে, তো হচ্ছে যে একটু রিকোয়েস্ট থাকবে, সবাই একটু বন্ধু বান্ধবী যারা আছে একটু মেনশন করে দিয়ে আসতে পারেন। আমি 1 মিনিট সময় দিচ্ছি, বা শেয়ার করে দিতে পারেন। নিজের প্রোফাইল থেকে শেয়ার না করলে অ্যাটলিস্ট আমাদের গ্রুপেই শেয়ার করতে পারেন, এতে করে একটু ক্লাসটা সকলের কাছে পৌঁছাবে। তারপরে আমরা শুরু করব। সবাই এই কাজটা একটু ভালোবেসে নিজ দায়িত্বে করে ফেলেন, তাহলে ক্লাস সকলের কাছে পৌঁছাবে ইনশাআল্লাহ। ভাইয়া আপনি কি সুস্থ হয়েছেন? মোটামুটি। ভাই আপনারে মিস করছি, কতগুলো ফোন দিছিলাম কিন্তু পাই নাই আপনারে। একটু অফলাইনে প্রচুর মিস করছি। সমস্যা নেই, আমি এমনি নরমালি ফোন দিছিলাম, আমি আপনারে মানে নরমাল কল দিছিলাম। ড্রামাটা কি পেড ক্লাসে পড়ানো হয়েছিল? ওকে, লাইভে অনেকজন চলে আসছি। আমরা কি কোথা থেকে দেখতেছি, আমরা কমেন্ট করে জানাইতে পারি। সব থেকে বড় কথা, বন্ধু বান্ধবীদের সাথে শেয়ার করে দিয়েন অথবা মেনশন করে দিয়েন। ক্লাসটা খুবই ইম্পর্টেন্ট। হচ্ছে যে এই টপিকে অনেকের অনেক ঝামেলা আছে, কনফিউশন আছে, ক্লিয়ার নাই ড্রামাটা। তো আজকে চেষ্টা থাকবে আমরা হচ্ছে সবটা খুব ডিটেইলে ক্লিয়ার করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। সেজন্য আপনাকে শেষ পর্যন্ত থাকতে হবে। খাতা কলম নিয়ে সবাই বসে যান। খাতা কলম ছাড়া আসলে ক্লাস করে কোনো লাভ নাই, যেটা আমি বরাবরই বলি। আপনারা নোট করবেন, যা কিছু পড়ানো হয়, যে কথাগুলো ইম্পর্টেন্ট মনে হয়, যারা একটু চালাক চতুর তারা কিন্তু সবকিছু নোট করে নেয়। নোট করলে হয় কি, পরবর্তীতে সেটা আপনাকে অনেক বেশি সাপোর্ট দিবে। আপনি পরবর্তীতে এক নজর দেখে নিলে সবকিছু মনে পড়ে যাবে। কেউ যদি এমনটা ভাবেন যে এখন ক্লাসটা করি, পরে লিখে নিব বা পরে আরেকবার দেখে দিব, এটা আসলে করা হয়ে ওঠে না বা হয়ে উঠবেও না। আপনারা যদি রুটিনটা দেখেন, কম বেশি বেশিরভাগ ক্লাস একদিন পর পর আছে, কিছু কিছু সময় আপনাদের ক্লাস প্রত্যেক দিনই আছে। তো হচ্ছে ক্লাসগুলোর টাইম ডিউরেশন অনেক বেশি থাকবে, পড়া অনেক বেশি হবে যেহেতু অনেক বড় ক্লাস। তো সেই জন্য আমাদের সিরিয়াসলি পড়াশোনা করতে হবে, পড়াশোনাটা পড়াশোনার মতোই নিতে হবে। পড়াশোনা করতেছি জাস্ট করতে লাগে করলাম, বিষয়টা এরকম না। যারা আপনারা সিরিয়াস, যারা যুক্ত হয়েছেন, তারা আমার বিশ্বাস যে সকলে অনেক সিরিয়াস। সিরিয়াস না হইলে এত টাকা খরচ করে কেউ ভর্তি হইতেন না, এই ক্লাস করতে বসতেন না, কেউ মুভি দেখতেন, টিকটক দেখতেন বা কোনো ভিডিও দেখতেন। যেহেতু এই সময়টা আপনার আর 10টা বন্ধুর মতো হচ্ছে যে মজা করে নষ্ট না করে আপনি পড়তে বসছেন, তাহলে এই পড়ার সময়টা যেন পড়ার কাজেই লাগে, যেন আপনার হেল্প হয়। এই চিন্তা ভাবনা মাথায় রাখেন এবং এরকম সিরিয়াস হয়ে যান, এই পড়ার সময় অন্য কোনো দিকে মনোযোগ দিন না। ওকে, যেহেতু আমাদের প্রিপারেশন ব্যাচের আজকে আমার প্রথম ক্লাস, অনেকেই আমাকে চিনেন, অনেকেই চিনেন না হয়তোবা। একটু ছোট্ট ইন্ট্রো দিয়ে নেই। আমি হাসনাত জাহিদ, অনেকেই আমাকে চিনেন অলরেডি। যারা চিনেন না তাদেরকে বলি যে হচ্ছে আপনাদের এই যে গ্রুপ
দেখতেছেন এই গ্রুপ আমরা 3 জন শুরু করি। এই 3 জনের মধ্যে 2 জন ভাইকে অলরেডি দেখছেন, আমি হচ্ছে আরেকজন। ওকে, তো আপনাদের পুরো এই প্রিপারেশন ব্যাচের লম্বা যে জার্নি, এই লম্বা জার্নিতে আমি আপনাদের সাথে শীতল ভাই মিউট করো। আমি আপনাদের সাথে থাকবো। আমাকে আপনারা বিশেষ করে পাবেন এই যে আজকে আলোচনা করব এলিজাবেথ এন্ড জ্যাকোবিয়ান ড্রামা, এই কোর্সটাতে পাবেন। সেই সাথে আপনাদের যে ফিকশন আছে সেই ফিকশনে আমাকে দেখতে পাবেন। তারপরে রেস্টোরেশন পোয়েট্রি এন্ড ড্রামা ওই কোর্সে দেখতে পাবেন, এবং লিঙ্গুইস্টিক্স, এই লিঙ্গুইস্টিক্স এর পুরোটা জুড়ে আমাকে আপনারা পাবেন ইনশাআল্লাহ, যদি বেঁচে থাকি তাহলে। ওকে, তো যারা আমাদের সাথে যুক্ত হয়েছেন শুরুতেই আপনাদের হচ্ছে আমি অভিনন্দন জানাচ্ছি, অভিনন্দন জানাই শুরু করতেছি। তবে শুরু করার আগে আপনাদের ছোট্ট একটা শপথ বাক্য পাঠ করাইতে চাই। আপনারা কি প্রস্তুত আছেন? জি ভাইয়া। প্রস্তুত প্রস্তুত। আমি ওয়াদা করিতেছি যে সবাই বলেন, সবাই বলবেন, সবাই আনমিউট করেন। আনমিউট। ওকে, একটু হিজিবিজি হবে, নয়েজ আসবে, বাট সবাই আনমিউট করেন, সবাই বলেন। আমি শপথ করিতেছি যে আমি সকলে আজকে থেকে এই মুহূর্ত থেকে আমি একদম সিরিয়াসলি পড়াশোনা শুরু করলাম। আজকের পর থেকে নিজেকে, নিজের পরিবারকে আর কোনোভাবেই চাপ দিব না। কথা ভালো করে বোঝা যাচ্ছে না। ভাইয়া আপনি নিজে নিজে করেন, আমরা এখানে আনমিউট করে নিজে নিজে করি। মনে মনে বলেন। এবং আমাদের এই যে প্রিপারেশন ব্যাচে যুক্ত হলাম, সকল ক্লাস হোমওয়ার্ক নিয়মিত করব, একটা হোমওয়ার্কও বাদ দেব না, একটা পরীক্ষাও বাদ দেব না। সবাই মনে মনে এই প্রমিস, এই শপথ করে ফেলেন। কেননা আপনাদের মধ্যে একটা জিনিস দেখা যায় যে আমরা শুরুতে এই যে আমাদের গুগল মিটে কিন্তু জায়গা নাই, একদম 100 জন ভর্তি, ঠিক আছে, অনেকেই লাইভে ক্লাস দেখতেছেন। এই সংখ্যাটা আপনাদের অলরেডি হচ্ছে যে প্রায় 250 জন পার হয়ে গেছে টোটাল স্টুডেন্ট ভর্তি হওয়ার। তো দেখা যাবে যে কিছুদিন যাওয়ার পর, 1 মাস 1.5 মাস বা 2 মাস ক্লাস হওয়ার পর ধীরে ধীরে সংখ্যাটা কমে। কমার পিছনে কারণ কি, আমরা হচ্ছে যে আবার মেসেজ দিই যে ভাই আপনার ক্লাসে পাচ্ছি না বা সমস্যাটা কোথায়। তখন দেখা যায় যে আসলে তার নিজের অ্যাক্টিভিটি আসলে কমে গেছে। সে যেভাবে চিন্তা করে শুরুটা করছিল সেই চিন্তা ভাবনা বা তার ওই মোটিভেশনটা আর নাই। ক্লাস নিয়ে তার কোনো কমপ্লেন নাই, বাট সে আসলে 2-1টা ক্লাস মিস করে গেছে, তো পরবর্তীতে আর তাল মিলাইতে পারতেছে না। আস্তে আস্তে সে ক্লাস করাটা কমায় দেয় বা তার পড়ালেখার গতিটা কমে যায়। এই কাজটা যেন আপনাদের দ্বারা না হয়। আপনারা সিরিয়াস থাকবেন, দিনের পড়াটা দিনেই করবেন, তাহলে ইনশাআল্লাহ ভালো কিছু করা সম্ভব হবে। ওকে, তো আমরা আলোচনা শুরু করি। আজকে আমরা যে কোর্সটা নিয়ে আলোচনা করব, এই কোর্সটার নাম হচ্ছে, এই কোর্সটার নাম কি? এলিজাবেথ এন্ড জ্যাকোবিয়ান ড্রামা। এলিজাবেথ এন্ড জ্যাকোবিয়ান ড্রামা। ওকে, তো এই কোর্সটা পড়তে গেলে আমাদের শুরুতেই এই এলিজাবেথ এন্ড জ্যাকোবিয়ান ড্রামার যে বৈশিষ্ট্যগুলা, এই এলিজাবেথন পিরিয়ড এবং জ্যাকোবিয়ান পিরিয়ডের যে বৈশিষ্ট্যগুলা, সেই বৈশিষ্ট্যগুলো একটু জানা উচিত। তো আমরা মান্থলি পেইড ব্যাচে এই বিষয়গুলো সম্পর্কে অনেক ডিটেল আলোচনা করছি। এখন সময় স্বল্পতার জন্য এই বিষয়গুলো অত ডিটেল আলোচনা করা আসলে আমাদের সুযোগ নাই বা সম্ভব না। তো আমাদের জেনে রাখা উচিত যে এই সময়ের মেইন যে ফিচার্স বা বৈশিষ্ট্যগুলো আমরা ড্রামার মধ্যে পাবো, তার মধ্যে প্রধান হচ্ছে নাম্বার 1 কি ছিল বলেন? Curiosity about more knowledge and learning. Curiosity about more Knowledge and learning. তারপর desire for unlimited power and knowledge. সবাই লিখে নেবেন।
এগুলো কি ফিচার্স ছিল? জি আপু। আচ্ছা, এগুলো ফিচার্স ছিল, এগুলো আমরা এই সময়ের ড্রামাগুলোর মধ্যে পাবো। তারপর কি ছিল বললেন? Desire for unlimited power and wealth. ডিজায়ার ফর আনলিমিটেড পাওয়ার অ্যান্ড এন্ড ওয়েলথ। ওয়েলথ। পাওয়ার মানে হচ্ছে ক্ষমতা, ওয়েলথ মানে সম্পদ, অনেক সম্পদ এবং ক্ষমতা পাওয়ার একটা আকাঙ্ক্ষা, আশা আমরা এই সময়ে হচ্ছে এই সময়ে আমরা দেখতে পাই। এবং এই বৈশিষ্ট্যগুলা আমাদের এই সময়ে যে ড্রামাগুলো আছে, এই ড্রামা বা এই সময় সাহিত্য কর্মগুলোতেও আমরা দেখতে পাই। আর কি কি বৈশিষ্ট্য ছিল একটু বলেন তো ঝটপট। Love for country, love for beauty, love for Love for one adventure. country, love for beauty, love for adventure. লাভ ফর কান্ট্রি, Love Love for for beauty. beauty and adventure. লাভ ফর অ্যাডভেঞ্চার। ওকে, এই বৈশিষ্ট্যগুলা মেইন ছিল। এই বৈশিষ্ট্যগুলো আমরা হচ্ছে যে এই সময় লেখাগুলোর মধ্যে পাবো। একটু রিপিট করে নেই। কিউরিসিটি অ্যাবাউট মোর নলেজ এন্ড লার্নিং, অজানাকে জানা, অদেখাকে দেখা, ঠিক আছে, নতুন নতুন জায়গায় ভ্রমণ করা। এই বৈশিষ্ট্যগুলা সেই সময়ের মানুষদের মধ্যে আমরা বেশি পাই। তারা যে জিনিসটা জানে না সেই জিনিসটা জানার প্রতি তাদের প্রবল আগ্রহ ছিল, যে জিনিসটা দেখে নাই সেই জিনিসটা দেখার প্রতি খুব একটা আগ্রহ ছিল। সেই সাথে ডিজায়ার ফর আনলিমিটেড পাওয়ার এন্ড ওয়েলথ, অনেক বেশি ক্ষমতা চাই, অনেক বেশি সম্পদ চাই, এটা বর্তমান সময়ে মানুষদের মধ্যে বিরাজমান। এই বৈশিষ্ট্যটা আমরা সেই সময় মানুষজনের মধ্যে দেখতে পাই। এবং এই বৈশিষ্ট্যটা এই যে আমাদের এলিজাবেথ এন্ড জ্যাকোবিয়ান যে ড্রামা, এই ড্রামার মধ্যে আমরা এই বৈশিষ্ট্যটা কিন্তু খুঁজে পাবো, ঠিক আছে। ভাইয়া একটু সাইড হয়ে দাঁড়ালে ভালো হতো। লাভ ফর কান্ট্রি, দেশের প্রতি ভালোবাসা, সৌন্দর্যের প্রতি ভালোবাসা এবং অ্যাডভেঞ্চার, নতুন নতুন জায়গায় ভ্রমণ করা, এইটার প্রতি মানুষের খুব বেশি ভালো লাগা বা ভালোবাসা কাজ করতো। তারা এই এই নতুন হচ্ছে সৌন্দর্যকে পছন্দ করতো। আসলে সুন্দর যে কোনো কিছু, সেটা প্রকৃতি হইতে পারে, সুন্দর মানুষ হইতে পারে, ইত্যাদি। তো সৌন্দর্যের প্রতি ভালোবাসার বিষয়টা আমরা এই সময়ে দেখতে পাই। এবং এই এই কয়েকটা মেইন বৈশিষ্ট্য এলিজাবেথেন এন্ড জ্যাকোবিয়ান ড্রামা আমরা যে কোর্সটা পড়বো, এই কোর্সের মধ্যে যে 5টা ড্রামা পড়বো, এই 5টা ড্রামার মধ্যে এই কয়েকটা মেইন বৈশিষ্ট্য আমরা সব সময়ই দেখতে পাবো। তো এই বৈশিষ্ট্যগুলো মুখস্থ হয়েছে একটু জানাবেন। জি ভাইয়া। ওকে, মুখস্থ হয়ে যাওয়ার কথা। এখনই জিজ্ঞেস করবো, দেখি পারেন কিনা। কানিস ফাতেমা বলেন বৈশিষ্ট্যগুলো। Curiosity about more knowledge and learning, desire for unlimited power and wealth, love for nature, love for country, love for adventure. গুড, খুবই সুন্দর। জান্নাতুল ফেরদৌস। নাই ভাইয়া। কারিয়া আপু। নাই। উম্মে তামিমার আকিল ফার্স্ট একবার বলেন, তারপরে আমরা সামনের দিকে আগাবো। জি ভাইয়া। Curiosity about more knowledge and learning, desire for unlimited power and wealth, love for country, love for beauty, love for adventure. আশা করি সবার মুখস্থ হয়ে গেছে। আমি কিন্তু সবাইকে কোশ্চেন করব, ঠিক আছে। এমনটা হওয়ার কোনো কারণ নাই যে এখন কোনো মতো কাটাই নেই, এখন ভাইয়া মনে হয় আমাকে জিজ্ঞেস করবে না বা আমার নামটা হয়তো দেখতেছে না। ভাই আমি সবাইকে দেখতেছি, একে একে সবার কাছে যাব। তো আজকে টপিকে আসেন, আজকে আমরা কি নিয়ে আলোচনা করব? রুটিনে কি ছিল? The Duchess. The Duchess of Malfi. বোর্ড ক্লিয়ার দেখা যায়? যারা লাইভে আছেন কমেন্ট করবেন। এই কলমে মনে হয় ভালো দেখা যায় না। ভাই এটা কি ফেড বেসে পড়ানো হয়েছিল? না, ক্লাসটা শেয়ার করে দেওয়া হয়েছে, দেওয়া হয় নাই? হয়ে যাবেন আপু? জি ভাইয়া শেয়ার করা হয়েছে। বলে দেওয়া হয়েছিল যে এই ক্লাসটা তাদের জন্য ফ্রি থাকবে, আগে জানিয়ে দিয়েছিলাম। তো আজকে সেই ক্লাসটা হচ্ছে, গতকালকে হওয়ার কথা ছিল বাট নেওয়া সম্ভব হয় নাই। ওকে, আমরা মনোযোগ দিব, আমরা ড্রামাটা শুরু করতে যাচ্ছি। শুরুতেই বলে রাখি, এই ড্রামাটা নরমালি যদি কেউ পড়েন বা পড়ে থাকেন, অলরেডি অনেকে হয়তো বা পড়ছেন, একটু ঝামেলা, এখানে নেটওয়ার্ক ইস্যু নাই, কিছু কনফিউশন ক্রিয়েট হয়। তো আমরা চেষ্টা করব
এই ড্রামাটা একটু ডিটেইলে পড়ার একটু সময় লাগবে। আশা করি সেই সময়টা আপনাদের ধৈর্য থাকবে, মনোযোগ রাখবেন, খাতায় নোট করে করে পড়বেন, তাহলেই ড্রামাটা ক্লিয়ার হয়ে যাবে আজকে। আমাদের এই যে ডাচেস অফ মালফি আমাদের কোর্সের একদম সর্বশেষ ড্রামা হচ্ছে এইটা। আমরা এবার উল্টা পাশ থেকে শুরু করছি, ঠিক আছে? শেষ থেকে শুরুতে যাব। আমাদের রুটিনটা যদি একটু নোটিস করেন দেখে থাকবেন, শেষ থেকে শুরু। তো এই ডাচেস অফ মালফি এটা কে লিখেছেন? জন ওয়েবস্টার ভাই। জন ওয়েবস্টার। জন ওয়েবস্টার। জন ওয়েবস্টার তিনি জন্মগ্রহণ করেন 1580 সালে। তো মনোযোগ দিয়ে শুনবেন, মুখস্থ হয়ে যাবে। তিনি 1580 সালে জন্মগ্রহণ করেন এবং তিনি ছিলেন শেক্সপিয়রের থেকে কত বছরের ছোট? হিসাব করেন তো। 16 বছরের। 16 বছরের ছোট। শেক্সপিয়রের থেকে তিনি 16 বছরের ছোট। তো শেক্সপিয়র তার লেখার মধ্যে যে বৈশিষ্ট্যগুলো রাখছেন বা যে বৈশিষ্ট্যগুলো খুঁজে পাওয়া যায় তার লেখার মতো করেই আমাদের এই জন ওয়েবস্টার তিনি লেখালেখি করতেন। এই জন ওয়েবস্টারের সব থেকে বিখ্যাত যে ড্রামা বা প্লে সেটা হচ্ছে আমাদের আজকের আলোচ্য বিষয় দ্য ডাচেস অফ মালফি। জন ওয়েবস্টারের সব থেকে বিখ্যাত এই ড্রামাটা হচ্ছে আমাদের ডাচেস অফ মালফি। তার আরো একটা বিখ্যাত ট্রাজেডি আছে, সেটার নাম হচ্ছে দ্য হোয়াইট ডেভিল। নোট করবেন। দ্য হোয়াইট ডেভিল। তাহলে এই জন ওয়েবস্টারের দুইটা বিখ্যাত লেখা, একটা হচ্ছে দ্য ডাচেস অফ মালফি আর একটা হচ্ছে দ্য হোয়াইট ডেভিল। পরীক্ষায়, চাকরির পরীক্ষায় যদি কখনো প্রশ্ন এসে থাকে তাহলে সাধারণত এই দুইটা টপিকই আসে, ঠিক আছে? এছাড়া জন ওয়েবস্টারের জীবন থেকে খুব বেশি গুরুত্বপূর্ণ ইনফরমেশন নাই, সেগুলো আমরা স্কিপ করতেছি। ওকে, তো আমাদের ডাইড হয়। হ্যাঁ মারা যায় কত সালে? তিনি মারা যান হচ্ছে 1632 সালে। 1632 সালে। আচ্ছা, তো আমাদের এই জন ওয়েবস্টার তিনি ছিলেন একজন প্লেরাইট বা নাট্যকার। তিনি ছিলেন একই সাথে একজন অ্যাক্টর, ঠিক আছে? বিখ্যাত অনেকগুলো ড্রামা লিখছেন। এর মধ্যে আরো অনেক ড্রামা আছে, যেমন হচ্ছে দ্য ডেভিল ল কেস, তারপর হচ্ছে এপিস 1634 ভার্জিনিয়া 34। তিনি মারা যান, জন্মগ্রহণ করেন ঠিক আছে? আচ্ছা, মনোযোগ দিই। আমাদের এই যে দ্য ডাচেস অফ মালফি এটা হচ্ছে একটা ট্রাজেডি। আমরা দুঃখ দিয়ে শুরু করলাম। জীবনের শুরুতেই যদি আনন্দ চলে আসে, অনেক বেশি বিলাসিতা আপনি করতে পারেন, তাহলে জীবনের শেষ মুহূর্তে গিয়ে অনেক বেশি কষ্ট চলে আসতেই পারে। যেমন আমরা ডক্টর ফস্টাস পড়ছিলাম। ডক্টর ফস্টাসের জীবনে শুরুটা খুব সুন্দর কাটছিল। সে যা ইচ্ছা, যা চাইছে তাই পাইছে, যা করতে মন চাইছে, যে জায়গায় যাইতে ইচ্ছা করছে সব পাইছিল, কিন্তু তার শেষটা ছিল খারাপ। আচ্ছা, আজকে আমরা যেটা দিয়ে আলোচনা শুরু করতেছি এটা দুঃখ দিয়ে শুরু, ঠিক আছে? এটা একটা ট্রাজেডি। দুঃখ দিয়ে শুরু করবো এবং শেষটা, আমরা যে শেষ ড্রামা পড়বো শেষের দিকে আমরা একটু আনন্দের সাথে শেষ করার চেষ্টা করব। আমাদের এটা হচ্ছে একটা ট্রাজেডি। ট্রাজেডির ডেফিনেশনটা কে বলতে পারবেন? ট্রাজেডি অ্যাকর্ডিং টু এরিস্টটল, ট্রাজেডির ডেফিনেশন কে বলতে পারবেন? বলেন। Tragedy then is representation of an action that is worth serious attention, complete in itself and have amplitude, language, তারপর মনে নাই ভাইয়া, ইন্টারেস্ট বাই ভ্যারাইটি কি যেন আছে, আমার হয়েছে কিন্তু এই মুহূর্তে মনে নেই। এই মুহূর্তে মনে নাই। Induced by variety of artistic devices appropriate to the several part of the play, presented in the form of action or narration by means of pity and fear, bringing about the emotions. আচ্ছা, এটা মুখস্থ রাখবেন, এটা আপনাদের খুবই কাজে লাগবে, কাজে লাগার মতো একটা বিষয়। তো ট্রাজেডির বৈশিষ্ট্য হচ্ছে যে আমাদের শেষটা, একটা ট্রাজেডির শেষটা এটা হয় হ্যাপি এন্ডিং নাকি?
Sad ending. আনহ্যাপি এন্ডিং বা স্যাড এন্ডিং হয়, ঠিক আছে। শেষে আমরা দেখবো যে হয় কেউ মারা গেছে বা হচ্ছে যে কিছু একটা হারাই গেছে, এক কথায় শেষটা হবে আনহ্যাপি, সুখের হবে না, জি ভাইয়া। দুঃখের শেষ হবে আমাদের ট্রাজেডিতে। এবং ট্রাজেডি টনটা এটা আসলে সিরিয়াস থাকে, এখানে যে কথাবার্তা বলা হয় এটা সিরিয়াস একটা মুড থাকে, এখানে মুডটা হাস্যরসাত্মক বা কমিক এলিমেন্ট খুব কমই খুঁজে পাওয়া যায়, সিরিয়াস একটা মুড আমরা পাবো। তো এটা হচ্ছে একটা ট্রাজেডি। আরো যদি স্পেসিফিক ভাবে বলতে চাই, এটা হচ্ছে একটা রিভেঞ্জ ট্রাজেডি। খুব মনোযোগ দিবেন, কোন ট্রাজেডি? Revenge tragedy. রিভেঞ্জ ট্র্যাজেডি, বলুন তো ভাই, রিভেঞ্জ মানে কি? প্রতিশোধ, বদলা। প্রতিশোধ। রিভেঞ্জ মানে হলো বদলা। বদলা নেওয়া, বা বদলা। বদলা নেওয়া, প্রতিশোধ নেওয়া। যেমন আমাদের তাজিম ভাইকে কেউ যদি একটা থাপ্পড় দেয়, তাজিম ভাই কি করবে? থাপ্পড় খেয়ে বসে থাকবে আপনি মনে করেন? উল্টা চারটা না, উল্টা ঘুষি দিবে। সাবাস, উল্টা শেষ করে দিবে আর তাজিম ভাই প্রতিপক্ষের। ঘুষির পাওয়ার বেশি হবে, ঠিক আছে। অতএব সাবধান, তাজিম ভাইকে ঘুষি দিবেন না। আচ্ছা, যেমন বিষয়টা হলো আমাদের এই যে রিভেঞ্জ ট্রাজেডি, রিভেঞ্জ ট্রাজেডিটা কি? আর রিভেঞ্জ ট্রাজেডি ইজ আ টাইপ অফ প্লে where the main plot is about someone seeking revenge for a wrong, usual murder or betrayal. খুব মনোযোগ দেন, আমাদের রিভেঞ্জ ট্রাজেডি এখানে সাধারণত কেউ প্রতিশোধ পরায়ণ হয়ে যায়, প্রতিশোধ দিতে চায়। কিসের জন্য? দেখা গেছে কেউ একটা মার্ডার করছে বা কেউ বিশ্বাসঘাতকতা করছে, কেউ ষড়যন্ত্র করছে, এটার বিপরীতে সে হচ্ছে যে প্রতিশোধ নিতে চায়, প্রতিশোধ পরায়ণ হয়ে যায়। প্রতিশোধ নেওয়ার যে ব্যাপারটা, এটা হচ্ছে আমাদের রিভেঞ্জ ট্রাজেডি। তো এরকম ট্রাজেডি ডিসপ্লে often include a lot of violence, dramatic emotions and sometimes supernatural ভাইয়া লিখে elements. দেবেন না? হ্যাঁ, লিখে দেবেন না? এটা লেখার দরকার বোর্ডে নেই, লিখে দে। সবকিছু লিখতে গেলে আমাদের ক্লাস আজকে 12টা পার হয়ে যাবে। এটা লেখার দরকার নেই, জাস্ট বোঝেন, এটা জাস্ট বোঝেন তাহলে হবে। তারপরে যদি কারো লিখতে মনে চায় পরে লিখে নিয়েন ক্লাসটা দেখে, জাস্ট মনোযোগ দিয়ে বুঝেন। তো এই যে আমাদের নাটকগুলা রিভেঞ্জ ট্রাজেডি, এই রিভেঞ্জ ট্রাজেডি গুলো আসলে হয় কিরকম, যে এর মধ্যে অনেক ভায়োলেন্স খুঁজে পাওয়া যায়, মানে মারামারি, কাটাকাটি, ঝগড়া বিবাদ এরকম খুঁজে পাওয়া যায়, ঠিক আছে। এবং মাঝে মধ্যে এখানে ভৌতিক কিছু এলিমেন্ট অ্যাড করা হয়, ঘোস্ট বা সুপারন্যাচারাল এলিমেন্ট আমরা এই নাটক, এই হচ্ছে যে রিভেঞ্জ ট্রাজেডির মধ্যে দেখতে পাই। আচ্ছা, এখানে আমাদের যে মেইন ক্যারেক্টার থাকে, দ্য মেইন ক্যারেক্টার ইজ ইউজুয়ালি ড্রাইভেন বাই আ ডিপ ডিজায়ার ফর রিভেঞ্জ, বাট থিংস অফেন গো রং, লিডিং টু মোর ডেথ অ্যান্ড ডিস্ট্রাকশন। মনোযোগ দেন, আমাদের এখানে যে মেইন ক্যারেক্টার গুলা থাকে, মেইন ক্যারেক্টার সবসময় প্রতিশোধ নিতে চায়। তো সে একটা প্রতিশোধ নিবে, বাট এই একটা প্রতিশোধ নিতে চায়, দেখা গেছে যে সেখানে অনেক মার্ডার হয়ে গেছে, একটার বিপরীতে আরেকটা প্রতিশোধ নেওয়া হয়েছে, আমি একজনকে মারছি, ওই আরেকজনকে মারছে, অনেক বেশি মার্ডার বা হচ্ছে এরকম প্রতিশোধ মূলক ব্যাপারগুলা আমরা এই টাইপের রিভেঞ্জ ট্রাজেডি গুলার মধ্যে দেখা পাই। তো এখানে আমরা দেখতে পাই যে অনেক সময় দেখা পাই যে ডার্ক এন্ড গ্লোমি সেটিং, মানে খুব হচ্ছে যে মজাদার বা আনন্দদায়ক বা রঙিন বা রোমান্টিক এলিমেন্ট গুলো আমরা এই জায়গায় পাই না। একটা প্রেমের নাটক করতে গেলে যেখানে সিন সিনারি গুলো এমন ভাবে সেট আপ করা হয় যে ফুলের বাগান, সুন্দর সুন্দর হচ্ছে যে নদীর পারে, সুন্দর সুন্দর প্রকৃতি, ব্যাকগ্রাউন্ড গুলা জোস জোস দেখানো যাচ্ছে, সিন গুলা রোমান্টিক রোমান্টিক আবহাওয়া, প্রেমের কবিতা বলা হচ্ছে। অন্যদিকে আমাদের রিভেঞ্জ ট্রাজেডির যে মুডটা থাকবে, যে সিনারি গুলা থাকবে, এটা হবে গ্লোমি, ডার্ক, অন্ধকার টাইপের, ভয়ঙ্কর টাইপের। এটা দেখলে আপনার মধ্যে একটা ভয়ঙ্কর ভয়ঙ্কর ব্যাপার কাজ করবে এরকম। এবং এখানে আমরা প্রায় দেখতে পাবো যে হচ্ছে ম্যাডনেস, মোরাল ডিলেমাস, ঠিক আছে, এই টাইপের বিষয় দেখতে পাবো, যে পাগলামি, পাগল হয়ে গেছে, দেখেন যে কেউ একজনকে মারছে, কাছের একজনকে মারছে, মাথা খারাপ হয়ে গেছে। ফর এক্সাম্পল হ্যামলেট, আপনারা মাস্টার্সে গিয়ে পাবেন হ্যামলেট, শেক্সপিয়রের। চমৎকার একটা ট্রাজেডি, রিভেঞ্জ ট্রাজেডির একটা চমৎকার এক্সাম্পল, যে প্রতিশোধ নেওয়ার জন্য আসলে কি রকম হচ্ছে, কি কি হইতে পারে, কেমন পাগলামি হইতে পারে, এরকম ব্যাপারটা। তো এই ডাচেস অফ মালফিতে আমরা এই বিষয়গুলো পাবো। তো এখানে ম্যাডনেস, পাগলামি টাইপের বিষয় আমরা দেখতে পাবো। এখানে আমরা দেখতে পাবো হচ্ছে যে মোরাল ডিলেমা, উভয় সংকট। দেখেন যে দিন শেষে একজন মানুষ, ভালো মানুষ, সে প্রতিশোধ নিচ্ছে। তাজিম ভাইকে আপনি মারছেন, তাজিম ভাই উল্টা আপনাকে মারছে, বাট তাজিমের মাথায় একবার হইলো এই চিন্তাটা আসতে পারে যে ওই আমাকে মারলো, আমি ওকে মারবো, না আমি তো তাকে না মারলেও পারতাম, ওই তো আমাকে না মারলেও পারতাম, তাকে মারাটা কি আমার ঠিক হইলো, আমি কি কাজটা ভালো করলাম,
ঠিক আছে, কুকুর আমার যদি কুকুর কামড়ায় আমি কি তাহলে কুকুরকে কামড়াবো? বিভিন্ন রকম চিন্তা ভাবনা আসতে পারে। তো এই যে মোরাল ডিলেমা, উভয় সংকট, যে আসলে কাজটা করা ঠিক হবে নাকি হবে না, এই টাইপের ডিলেমা গুলা আমরা এই রিভেঞ্জ ট্র্যাজেডির মধ্যে দেখতে পাবো। তো আমাদের রিভেঞ্জ ট্র্যাজেডি বিষয়টা কি, এর মধ্যে কোন বিষয়গুলা থাকবে, আমরা কি ক্লিয়ার বুঝতে পারলাম? একটু জানাবো সবাই, যারা লাইভে আছেন একটু কমেন্ট করবেন। জি ভাইয়া। এক নিঃশ্বাসে কে বলতে পারবেন? মরিয়ম সোহেলি বলেন তো, আমাদের রিভেঞ্জ ট্র্যাজেডির মেন বিষয়টা আসলে কি? জবা ইসলাম, ফাস্ট করতে হবে, আমরা রেসপন্সিভ হব, কথা বলবো, চুপ থাকলে তো মুশকিল। সাইমা মুন, আইবে ইসলাম, জি বলেন। সাইমা মুন বলেন 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 ফাস্ট। ভাইয়া বাংলাতেই বলি। হ্যাঁ, হ্যাঁ বাংলায় বলেন, সমস্যা নেই, বোঝাটা হলো ফ্যাক্টর। রিভেঞ্জ ট্র্যাজেডি হচ্ছে এখানে যে কেউ কারো প্রিয়জনকে বা কাছের কাউকে মারলো বা আঘাত করলো, এর জন্য প্রতিশোধ নেওয়ার জন্য যে মানুষ কি কি করতে পারে, কি কি পর্যায়ে যাইতে পারে, এগুলাই দেখানো হয়। রিভেঞ্জ ট্র্যাজেডি দেখে মানে মনের ভিতরে একটা ভীতির সৃষ্টি হয়। এইগুলাই। তারপরে হচ্ছে রিভেঞ্জ ট্র্যাজেডিতে যখন একটা মোরাল এটা কি বলছিলেন, ইলেমা নাকি, ওইটা সৃষ্টি হয় যে আমি ওকে মারলাম, হ্যাঁ সংকট সৃষ্টি হয় যে আমি যে ওকে মারলাম বা প্রতিশোধ নিলাম, এটা কি ঠিক হয়েছে কিনা, ও আমাকে মারছে এটা কি ঠিক হয়েছে কিনা, আমি তো না মারলেও পারতাম, এইগুলাই আর কি। ওকে, তাহলে আশা করি সবার ক্লিয়ার হয়ে গেছে, সবাই বুঝতে পারছেন। আমাদের লাইভে একটু দেখি, ওকে কেউ বলছে কিনা? হ্যাঁ আচ্ছা, হয়েছে, ক্লিয়ার হয়েছে। চলেন সামনে আগাই। আমাদের এটা রিভেঞ্জ ট্র্যাজেডির সাথে সাথে এটা হচ্ছে একটা ডিকাডেন্স প্লে। মনোযোগ দেন, ডিকাডেন্স প্লে এটা কি? এটা হচ্ছে এমন একটা প্লে যেটার মেইন ফোকাসটা থাকে, আমরা যদি ইংলিশে বলি, আর ডিকাডেন্ট প্লে ইজ ওয়ান দ্যাট ফোকাসেস অন থিমস অফ moral decline and the pursuit of pleasure, often at the expense of traditional values like honesty or hard work. মনোযোগ দেন, আসলে ডিকাডেন্ট প্লেটা হচ্ছে যে সমাজে মানুষের যদি নৈতিক অবক্ষয় হয়, এই নৈতিক অবক্ষয় গুলাকে নিয়ে একটা নাটক রচনা করা, বা একটা নাটকের মধ্যে যদি সমাজের যে হচ্ছে মানুষের মধ্যে যে অবক্ষয় ঘটছে, নর্মাল একটা ট্রেডিশন, এই ট্রেডিশনের বাইরে কেউ চলে গেছে, কেউ বেশি মডার্ন হয়ে গেছে, বেশি আর্টিস্টিক হয়ে গেছে, আর্টিফিশিয়াল হয়ে গেছে, ঠিক আছে, হচ্ছে যে এই টাইপের বিষয়গুলা, বা এক জায়গার একটা লাইফ স্টাইল, মানে খুব বেশি রংচং বিলাসবহুল লাক্সারিয়াস লাইফ লিড করতেছে, এই টাইপের বিষয়গুলা দেখায় যেই প্লে লেখা হয়, সেই প্লেটাকে বলা হচ্ছে ডিকাডেন্ট প্লে। তো আমরা একটা জিনিস বলে রাখি যে এই ডিকাডেন্ট প্লে, ট্র্যাজেডি, রিভেঞ্জ ট্র্যাজেডি, এই বিষয়গুলো আপনাদের আগে জানা রাখতেছি। এর কারণটা হচ্ছে কি, এগুলো আমরা পরেও পড়তে পারতাম, পরে এগুলো নিয়ে আমরা আলোচনা করব, বাট শুরুতে বলে রাখতেছি এই জন্য যে শুরুতে যদি আপনাদের এই বিষয়গুলো জানায় রাখি, পরবর্তীতে আমরা যখন নাটকটা করব, আপনার মাথায় এমনিতেই বিষয়গুলো হিট করবে যে আচ্ছা এই জিনিসটা এখানে ছিল, তাহলে এটা রিভেঞ্জ ট্র্যাজেডি, এটা ডিকাডেন্ট প্লে, আপনার মাথায় এমনিতেই খেলবে, ঠিক আছে, আপনি ভালোভাবে বিষয়টা এক্সামিন করতে পারবেন। ফর এক্সাম্পল, এক কথায় কিভাবে বলা যায়? আসতেছি। ফর এক্সাম্পল, আমরা মনোযোগ দেন, কথায় কিভাবে বলা যায়? কোশ্চেনের আনসার দিব আমি, মনোযোগ দেন। আমরা এই নিয়মগুলো আগে শিখতেছি বা এই বিষয়গুলো নিয়ে, টার্মগুলো নিয়ে আগে আলোচনা করতেছি। কারণটা হচ্ছে যে ধরেন আপনি ক্রিকেট খেলা দেখতে বসছেন, ক্রিকেট খেলা সম্পূর্ণ ম্যাচ আপনি দেখলেন, বাট ক্রিকেট খেলার নিয়ম আপনি জানেন না, যে কখন 6 হয়, কখন ওভার শেষ হচ্ছে, কখন আউট হচ্ছে, আপনি কিছুই জানেন না। আপনি দেখলেন আলটিমেটলি পুরো ম্যাচ দেখে বের হয়ে গেলেন, বা ম্যাচ দেখার পরে কেউ যদি আপনাকে বলে যে ওইটা হচ্ছে 6 ছিল, ওটা 4 ছিল, আপনি বুঝবেন, বাট আপনার সবকিছু আর সেভাবে মনে থাকবে না, মনে পড়বে না। এর একটা ম্যাচের মধ্যে তো কত 6-4ই তো হয়, কত রানই হয়, কত কাণ্ডই তো হয়, কত আউট হয়, ঠিক আছে, কত ফ্রি হিট, নো বল ইত্যাদি ইত্যাদি হয়। আপনি শেষে গিয়ে আপনাকে কেউ যদি সবগুলা নিয়ম বলে দেয়, তাহলে আমার মনে হয় যে হচ্ছে পুরো বিষয়টা আপনি মনে করতে পারবেন না, বা আপনার মাথায় থাকবেও না বিষয়টা, ঠিক আছে, গোলমেলে মনে হবে। বাট শুরুতে যদি আপনি নিয়মগুলো জানেন, তাহলে খেলাটাতে গেলে সবকিছু বুঝতে পারবেন, আপনার কাছে উপভোগ্য হবে, মনে হবে যে মানে সবকিছু আপনি খুব ক্লিয়ার বুঝতে পারবেন, কোনো ঝামেলা আর থাকবে না। এই প্রেক্ষাপট থেকে
আপনাদের এই বিষয়গুলো সম্পর্কে আগেই জানায় দেওয়া। আমরা পরবর্তীতে এগুলো নিয়ে আবার হচ্ছে পরীক্ষা নিরীক্ষা চালাবো, দেখবো যে আসলে এটা রিভেঞ্জ ট্র্যাজেডি কিনা, ডিকাডেন্ট প্লে কিনা। আমরা ঠিক আছে, এই জন্যই আমরা হচ্ছে এই নিয়মগুলো আগে জেনে নিচ্ছি, এই কারণে মনোযোগটা সেভাবে দিতে হবে। অনেকে ভাবতে পারেন যে ভাইয়া আসলে আমরা করতেছি ডাচেস অফ মালফি, বাট গল্পে না গিয়ে, ক্যারেক্টারে না গিয়ে আমরা এই দিকে কোন জায়গায় চলে আসলাম। এগুলো আপনাদের জন্য দরকার আছে, এগুলো জেনে রাখেন, তাহলে আমরা যখন গল্পটা জানবো, ড্রামাটা পড়বো, তখন খুব ইজি হবে। তো ডিকাডেন্ট প্লেটা হচ্ছে সমাজের যে নৈতিক অবক্ষয়, বেশি মডার্ন হয়ে যাওয়া, সাধারণ নিয়মের বাইরে চলে যাওয়া, বেশি বিলাসবহুল জীবনযাপন করা ইত্যাদি বিষয়গুলোকে নিয়ে যে হচ্ছে স্যাটায়ার করে বা যে নিয়ে যে হচ্ছে আমাদের ড্রামাটা লেখা হয়, সেই ড্রামাটাকে বলা হচ্ছে ডিকাডেন্ট প্লে। বুঝতে পারছেন? জি ভাইয়া। জি ভাইয়া। আর একটু আস্তে বললে কি আপনাদের সমস্যা হবে? মানে আমার একটু গলার তো সমস্যাই আছে। না ভাইয়া বলেন, সমস্যা নেই। আচ্ছা, মনোযোগ দেন। তাহলে আমরা বললাম এটা হচ্ছে একটা রিভেঞ্জ ট্র্যাজেডি, সেই সাথে বললাম এটা হচ্ছে একটা ডিকাডেন্ট প্লে। এখন আসেন আমাদের এই যে ডাচেস অফ মালফি, ডাচেস অফ মালফি এই গল্পটা আমাদের জন ওয়েবস্টার তিনি নিজে লিখছেন, নাকি এই গল্পটা তিনি কোথা থেকে কালেক্ট করছেন, নাকি কোথাও পাইছেন? আমরা জানছি যে তিনি শেক্সপিয়রের থেকে কত বছরের ছোট ছিলেন? 16 বছর। 16 বছর। তিনি আমরা বলতে পারি যে সবকিছুতে বা বেশিরভাগ ড্রামাতেই উইলিয়াম শেক্সপিয়রকে তিনি ফলো করতেন। তিনি যেভাবে লিখছেন, যে স্টাইলে লিখছেন, যেভাবে পড়তেন বা যেই টেকনিক অবলম্বন করতেন, তিনি চেষ্টা করছেন তার মতো করার। তো আমরা একটা জিনিস অলরেডি জানি, উইলিয়াম শেক্সপিয়র তিনি হচ্ছে একজন গ্রেট ড্রামাটিক বড়োয়ার। তাকে গ্রেট বড়োয়ার বলা হয়। বড়োয়ার কেন? ধার যিনি করেন তাকে বলা হচ্ছে বড়োয়ার। তো আমরা আগে থেকেই জানি যে এই উইলিয়াম শেক্সপিয়র তিনি অনেক বেশি বিখ্যাত হইলেও তার বেশিরভাগ লেখারই সোর্স খুঁজে পাওয়া যায় অন্য কোনো বই থেকে। মানে তিনি একটা ড্রামা লিখছেন, তো এই ড্রামার গল্প বা প্রেক্ষাপট বা প্লট অন্য কোনো বই আগে থেকেই পাওয়া যায়, ঠিক আছে। বাট তিনি করছেন কি, তিনি সরাসরি সেই গল্পটা তার, সেই ড্রামাটা বা স্টোরিটা বা প্লটটা তার লেখার মধ্যে তিনি ইনক্লুড করেন নাই। তিনি এখানে করছেন কি, যে হচ্ছে নিজের ক্রিয়েটিভিটি দ্বারা সেটা তিনি মডিফাই করছেন, গল্পটাকে কিঞ্চিত পরিবর্তন করছেন, হচ্ছে যে সেটিং চেঞ্জ করে ফেলছেন, করে নতুন একটা হচ্ছে যে নতুন ভাবে তিনি সেটা মানুষজনের সামনে প্রকাশ করছেন, ঠিক আছে। যদি সরাসরি তিনি সেটা লিখতেন তাহলে তো সেটা প্লাজিয়ারিজম হয়ে যাইতো, বা তিনি এত বেশি বিখ্যাত হইতেন না, তিনি কেস খাইতেন, মামলা খাইতেন। তো তিনি সেটা করেন নাই, তিনি নিজের মতো করে গল্পটাকে সাজায় লিখছেন। ঠিক একই ভাবে আমরা এই জন ওয়েবস্টারকেও দেখতে পাই, তিনি অন্য জায়গা থেকে গল্প নিয়ে নিজের মতো করে মডিফিকেশন করে, মডিফাই করে তিনি প্রেজেন্ট করছেন। তেমন কথা হলো, তিনি এই গল্প আসলে পাইলেন কই? আমরা যদি একটু ব্যাকগ্রাউন্ডে যাই এই গল্পটার, আমরা ডাচেস অফ মালফির গল্পে যদি যাই, আমরা ট্রু একটা ঘটনা পাবো, সত্যি ঘটনা। মনোযোগ দেন, পারলে নোট করেন। সত্যি ঘটনা, ট্রু সত্যি ঘটনা অবলম্বনে আমরা জানতে পারি, লিখে নেবেন। জিওভেনা ডি অ্যারাগোনা, খুব মনোযোগ দেন। জিওভেনা ডি অ্যারাগোনা ইনি হচ্ছে প্রকৃতপক্ষে একজন ডাচেস ছিলেন। কথাকার ডাচেস অফ এ কথা বলবেন। মনোযোগ দিতে হবে।
আমার বিশ্বাস আপনারা যদি ক্লাসটা শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে করেন, এই ডাচেস অফ মালফি নিয়ে আর কোনো কনফিউশন থাকবে না। তবে তার জন্য আপনাকে অবশ্যই কষ্ট করে মনোযোগটা দিতে হবে এবং রেসপন্স করতে হবে। আচ্ছা ভাইয়া, একটা প্রশ্ন ছিল, হ্যাঁ। ডাচেস কি একটা ব্যক্তির নাম নাকি একটা পদবী? অবশ্যই পদবী। অবশ্যই পদবী। পদবী অবশ্যই। হচ্ছে মনোযোগ দেন, আমি সব কনফিউশন দূর করব বলছি তো। আমরা যদি জেন্ডার পরিবর্তনে যাই, তাই তো নাকি? ডিউক থেকে ডাচেস। এখন ডিউক কি ছোটখাটো একটা জমিদার বলতে পারি বা একটা রাজ্যের শাসনকর্তা, তাকে বলা হয় ডিউক। তাহলে ডিউকের যে ওয়াইফ তাকে বলা হয় ডাচেস, ঠিক আছে? তো এখানে ডাচেস অফ এমালফি, খুব মনোযোগ দেন। তো এই এমালফির সত্যিকারের অর্থে একজন ডাচেস ছিল যার নাম হচ্ছে Giovanna di Aragon. জিওভান্না ডি আরাগোনা। জিওভেনা ডি অ্যারাগোনা। তো এই জিওভেনা ডি অ্যারাগোনার দুইজন ভাই ছিল, খুব মনোযোগ দিবেন। এর দুইজন ভাই ছিল, একজনের নাম হচ্ছে লোডোভিকো ডি আরাগোনা, কার্লো ডি আরাগোনা লোডোভিকো আর কার্লো ডি আরাগোনা। ডি অ্যারাগোনা, আরেকজন হচ্ছে কার্লো ডি খুব মনোযোগ দিতে হবে ভাই। লোডোভিকো ডি অ্যারাগোনা, কার্লো ডি অ্যারাগোনা, এরা দুইজন হচ্ছে আমাদের জিওভেনা ডি অ্যারাগোনার ভাই, দুইটা বড় ভাই। এটা কিন্তু সত্যি ঘটনা, ঠিক আছে? তো এখন আমাদের এই যে জিওভেনা ডি অ্যারাগোনা যে ডাচেস, তিনি এখনো ডাচেস না, পরবর্তীতে ডাচেস হন। তো এই ইনার বিয়ে হয় মাত্র 12 বছর বয়সে। মাত্র 12 বছর বয়সে, 12 বছর বয়সে একজন মেয়ে বা একজন বাচ্চা কোন ক্লাসে পড়ে বলেন তো? 6 or 7 এ। 5-6 ভাইয়া। 1490 সালে যখন তার বয়স 12 বছর, তখন তিনি বিবাহ বন্ধনে আবদ্ধ হন এবং বিয়ের 3 বছর পর, খুব মনোযোগ দিবেন, বিয়ের 3 বছর পর মানে 1493 সালে 3 বছর পর, মানে তার বয়স যখন 15 বছর, তখন তার হাজবেন্ড ডিউক হন। মানে শুরুতে তার হাজবেন্ড ডিউক ছিল না, বিয়ের 3 বছর পর তার হাজবেন্ড ডিউক হয়। এখানে কি হয়? ম্যারেজ সেরিমনি হয়। 12 বছর বয়সে আমাদের জিওভেনা ডি অ্যারাগোনা বিয়ে করলো। তারপর 3 বছর বয়স অতিবাহিত হওয়ার পর তার হাজবেন্ড ডিউক হইলো। তার হাজবেন্ড ডিউক হওয়ার পরে 1498 সালে মানে হচ্ছে আরো 5 বছর, 20 বছর, যখন হচ্ছে আমাদের জিওভেনা ডি অ্যারাগোনার বয়স 20 বছর, তখন তার হাজবেন্ড মারা যায়। মাত্র 20 বছর বয়স, এই সময় তার হাজবেন্ড মারা গেল। তারপরে তিনি 1498 থেকে 1511 সাল পর্যন্ত 1511 সাল পর্যন্ত আমাদের জিওভেনা ডি অ্যারাগোনা তিনি ডাচেসের দায়িত্ব পালন করেন, বা তিনি এই যে রাজ্য, এই রাজ্যের দায়িত্ব পালন করেন। ওকে, খুব মনোযোগ দিতে হবে। ভাইয়া তার হাজবেন্ডের নাম কি? এখানে তার হাজবেন্ডের নাম মেনশন নাই। এখানে তার হাজবেন্ডের নাম মেনশন নাই, হচ্ছে যে হিস্ট্রিটা জাস্ট মনে করে নেন যে 12 বছর বয়সে তার বিয়ে হলো, খুব কম বয়স কিন্তু। আমাদের, আপনার গল্প শুনে থাকবেন, তার আমাদের দাদি নানি যারা আছে এদের বিয়ে কিন্তু খুব ছোটবেলায় হইতো। ইভেন আমার দাদার গল্প শুনছে, আমার দাদা দাদির গল্প, যে যখন তাদের বিয়ে হয়, বিয়ের পরে আমার দাদা ওই টায়ার খেলে বেড়াইছে। টায়ার মানে যে মোটরসাইকেল সাইকেলে যে টায়ার থাকে, টায়ার খেলে বেড়াইছে। ছোট বাচ্চা তো তারা, কিন্তু এই যে আপনারা যে যত কিছু জেনে শুনে বিয়ে করতেছেন, তারা কিন্তু এত কিছু বিয়ে করতো না, ঠিক আছে? এবং বিয়ের পরে তারা একসাথে থাকেও নাই। হচ্ছে আমার দাদি নাকি কোন ভাবির সাথে থাকতো অনেক দীর্ঘদিন, পরে বড় হয়েছে, তারপরে যাই হোক তারা। এটাই ভালো ছিল ভাই, এটাই ভালো ছিল ভাই। এখন এগুলো নাই দিয়ে তো দেশে অবস্থা, বিশৃঙ্খলা অবস্থা। এখন একটু দেখেন আমাদের এই যে আচ্ছা ভাইয়া, ডাচেস অফ আলফি এটা কে? অ্যামালফি। হ্যাঁ, আমার নাম
ডাচেস অফ অ্যামালফির নাম হচ্ছে আমাদের জিওভেনা ডি অ্যারাগোনা। ভাইয়া জিওভিনা ডি অ্যারাগোনা এটা কি একজন মহিলার নাম? হ্যাঁ, একজন মহিলার নাম। আমি তো ভাবছিলাম ডিয়েগো ম্যারাডোনা। আর থামেন, আরো এমন এমন নাম আছে, একটু পরে দেখবেন দাঁত বাঁকা হয়ে যাবে, আপনাদের উচ্চারণ করতে দিব তো। এখন দেখেন, এত কম বয়সে বিয়ে হয়েছে একজনের, বিয়ের পরে মাত্র 20 বছর। বর্তমান সময়ে আপনাদের অনেকেরই বিয়ে হয় নাই, 23-24 বছর চলতেছে আপুদের। তো এখন 20 বছরের একটা, মনোযোগ দেন, 20 বছরের একটা মেয়ে মানুষ এই এত কম বয়সে সে বিধবা হয়ে গেছে। ঠিক আছে, এত কম বয়সে সে বিধবা হয়ে যায়। এখন যখন বিধবা হয়ে যায়, আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে যদি চিন্তা করেন, যে যখন হাজবেন্ড থাকে না, তখন পরিবারের দায়িত্ব কিন্তু আলটিমেটলি ওয়াইফের কাছে চলে আসে। তো এই যে ডিউক ছিল, এই যে রাজ্যের শাসনভার তার উপরে ছিল, তার হাজবেন্ডের উপর এই দায়িত্ব, বা ফ্যামিলির যেরকম আমাদের দেশে দায়িত্ব চলে আসে, ঠিক একইভাবে এই হচ্ছে জিওভেনা ডি অ্যারাগোনার উপরে দায়িত্ব চলে আসে ডাচেসের। তিনি ভূমিকা হচ্ছে দায়িত্ব পালন করেন 1511 সাল পর্যন্ত। এখন এত কম বয়সে সে যখন বিধবা হয়ে গেল, তার ফিজিক্যাল নিড থাকে, এটাই স্বাভাবিক। এত কম বয়সে একজন লাইফ পার্টনার দরকার, এটাই স্বাভাবিক। তো এখন যখন এত কম বয়সে সে বিধবা হয়ে গেল, তার 2 জন ভাই ছিল, আমরা অলরেডি জানছি যে এই 2 জন ভাই, তার 2 জন ভাই তাকে ডেকে বলল সে যেন আর কোনো বিয়ে না করে। কারণ হচ্ছে সে যদি বিয়ে করে, তাহলে তার হচ্ছে যে হাজবেন্ডের কাছে বা তার উত্তরাধিকারী বাড়বে, তো তার সম্পত্তি তাদের কাছে চলে যাবে। বাট তার এই 2 জন ভাই ছিল লোভী। তাদের ওই যে আমরা বললাম যে এলিজাবেথ জ্যাকোবিয়ান ড্রামার যে বৈশিষ্ট্য, ডিজায়ার ফর মোর পাওয়ার এন্ড ওয়েলথ, তারা অলরেডি কিন্তু 2 জন 2টা রাজ্যের শাসন করেন এই 2 ভাই। কিন্তু তারা আরো চান তার বোন যে সম্পত্তির মালিক হয়েছে, এই সম্পত্তি যাতে অন্য কারো কাছে না চলে যায়, সম্পত্তি তাদের কাছেই যেন থাকে। এই জন্য তারা তাদের বোনকে কিন্তু বিয়ে করতে নিষেধ করেন। কিন্তু তাদের এই বোন জিওভেনা ডি অ্যারাগোনা তিনি গোপন ভাবে বিয়ে করেন, এবং বিয়ের পরে বিয়ে করেন হচ্ছে আমাদের অ্যান্টোনিও বলগনা একজন সার্ভেন্টকে। তার যে হাউসহোল্ড ছিল, বাড়িতে যে কাজ করতো, বিশ্বস্ত একজন সার্ভেন্ট, তার প্রেমে পড়েন এবং তাকে বিয়ে করেন সিক্রেটলি, গোপন ভাবে। এটা কত সালে ভাইয়া? হ্যাঁ হ্যাঁ, এটা কত সালে বিয়ে করেন উনি? বিয়ে করেন হচ্ছে যে তার এই যে তার হাজবেন্ড মারা গেল, হাজবেন্ড মারা যাওয়ার পরে পরে, খুব বেশি দেরি না, 1-1.5 বছরের মধ্যেই তিনি বিয়ে করেন, এবং বিয়ের পরে তিনি 3টা সন্তান জন্ম দেন। বিয়ের পরে তিনি 3টা সন্তান জন্ম দেন। তো পরবর্তীতে হয় কি, তার ভাইরা কিন্তু জেনে যায়, এবং জেনে গেলে অনেক বকাঝকা করে। দেখা গেছে যে পরবর্তীতে তার এই যে অ্যান্টোনিও বলগনা বা তার যে হাজবেন্ড, এই হাজবেন্ডকে তিনি বাইরে পাঠায় দেন। লরেটো নামক একটা জায়গায় তীর্থযাত্রায় যান, সেখানে তিনি দেখা করেন, এবং পরবর্তীতে মিলান নামক একটা জায়গায় তারা মিট করেন। তো এই মিলান নামক জায়গায় অ্যান্টোনিও বলগনাকে এবং তার 2 সন্তানকে হচ্ছে যে হত্যা করা হয়। ঠিক আছে, পরবর্তীতে ভাইয়া, হ্যাঁ, আপনি যে এখন যে এক্সপ্লানেশনটা দিচ্ছেন, এটা কি এই যে মানে এখানকার যে রিয়েল চরিত্র সেটার, নাকি যে গল্পে যে আমরা আসলে হিরোইনকে পাই তার, ডাচেস অফ মালফি? এটা সত্যি ঘটনা, এই সোর্স থেকে গল্পটা নেওয়া হয়েছে। গল্পটা ডিরেক্ট এরকম না, গল্পে আরো অনেক টুইস্ট আছে। পুরো গল্পের মানে জায়গাগুলো সেই একই ছিল, সেটাই জানতে না, চাচ্ছিলাম। চেঞ্জ হয়েছে, আমি আসতেছি তো, একটু মনোযোগ দিয়ে ব্যাকগ্রাউন্ডটা বোঝে নেন। এখান থেকে তিনি গল্পটা নিছেন। তো হয় কি, এই যে তার সন্তানকে মারা হয়, হচ্ছে যে জিওভেনা ডি অ্যারাগোনাকে মারা হয়, তো এই যে মারা হয়, এটা যে আসলেই তার যে এই 2 ভাই এরাই যে হত্যা করছে, এই ব্যাপারে কোনো সত্যিকারের এভিডেন্স কিন্তু পাওয়া যায় না, যে আসলেই তার এই দুই ভাই যে মারছে, এই ব্যাপারে সত্যি কোনো এভিডেন্স পাওয়া যায় না। এখন এই যে সত্যি ঘটনাটা ঘটছে, এই ঘটনাটার অবলম্বনে মনোযোগ দিতে হবে। আচ্ছা, ব্যাকগ্রাউন্ডটা বুঝছেন, সত্যি ঘটনাটা কি ছিল? জি ভাইয়া। ভাই আরেকটু বুঝাই দিলে ঠিক ভাই হয়তো। শেষের দিকে যে কি বললেন, 2টা ভাই মারছে, যে কাকে মারছে? মানে ওই যে তার হচ্ছে আমাদের জিওভেনা ডি অ্যারাগোনা, আবার হচ্ছে তার যে সন্তানগুলা, এদেরকে হত্যা করা হয়, বুঝছেন? তো এই হত্যাটা আসলে যে তার 2 ভাই করছে নাকি করে নাই, এই বিষয়ে একটা কনফিউশন আছে, যে এটা আসলে প্রমাণিত হয় নাই, বা সাক্ষী এরকম পাওয়া যায় নাই যে হত্যাটা তার ভাই করছে।
তার ভাইরাই করছে। বাট আমরা এখন যে গল্পটা পড়বো এখানে একটু চেঞ্জেস আমরা পাবো, কারণ আমরা একটু আগে বলতেছিলাম যে এটা সত্যি একটা ঘটনার উপর বেসড করে তৈরি করা। কিন্তু তিনি উইলিয়াম শেক্সপিয়রের একজন ভক্ত বা তাকে ফলো করতেন। উইলিয়াম শেক্সপিয়র কি করতো, যে মডিফাই করে ফেলতো। আমাদের এই ড্রামাটার নাম কি? The Duchess of দ্য ডাচেস অফ মালফি। আমরা একটু আগে দেখলাম আমাদের জিওভেনা ডি অ্যারাগোনা তিনি কোথাকার ডাচেস ছিলেন? Amalfi. Duchess of Amalfi. মডিফিকেশন পাইছেন? ডাচেস অফ অ্যামালফি। হ্যাঁ, এমালফি Amalfi। মডিফিকেশন পাইছেন? জি ভাইয়া। নাম্বার 1, ভাইয়া খুব মনোযোগ দিতে হবে, Amalfi। খুব মনোযোগ দিতে হবে। তো তিনি এই গল্পটা তিনি পাইলেন কোথায়? সোর্স কি? এর সোর্স হচ্ছে আমাদের একটা বই, দ্য প্লেস অফ একটা নোভেলাটা লেখছে কে? ব্যান্ডেলো, ঠিক আছে? ইনার একটা নোভেলা, যে নোভেলাটার নাম হচ্ছে Signor Antonio Bloch and his spouse, the Duchessa di Amalfi. সবাই লিখবেন। ভাইয়া ভ্যান্ডালস নভেলা, এটা কি একটা ওয়ার্ড? এটা একটা নোভেলা, এই নোভেলাটার নাম হচ্ছে এটা, ঠিক আছে? নোবেল আর নোভেলা আপনারা জেনে থাকবেন। তো এটা নোভেলাটার নাম, ঠিক আছে? এই পুরোটা হচ্ছে নাম, এটা হচ্ছে একটা নোভেলা। আর এই নোভেলাটা লিখছে হচ্ছে আমাদের এই ব্যক্তি, এটা ব্যক্তির নাম। এটা হচ্ছে পার্সন, এটা তো নোভেলা, বুঝতে পারতেছেন? আর এটা হচ্ছে নোভেলাটার নাম। এখন নোভেলাটার নামটা আপনারা একটু আমাদেরকে পড়ে শোনান। নোভেলাটার নাম কি ছিল? পড়েন, তাজিম ভাই পড়েন। আরে ভাই আমার ফোনে 1% চার্জ আছে, আমি অন্য জায়গা থেকে ক্লাস করতে চেষ্টা করতেছি। নোভেলা হচ্ছে দ্য ব্যান্ডেলাস পার্সন, Signor Antonio Bologna sposa la Duchessa di Amalfi e tutti Dio sono ammazzati. গুড। আমাদের হচ্ছে যে মারিয়া জামান পড়েন। সোহাগ ইসলাম, সালমামুন। তাজিম ভাইকে অলরেডি ফোনে 1% চার্জ থাকে ভাই। Brandelos novela Signor Antonio Bologna sposa la Duchessa di Amalfi e tutti Dio sono ammazzati. আচ্ছা, আশা করি হয়ে গেছে। এটা কি ভাষা ভাই? আমি বুঝি নাই। এটা ইতালিয়ান ভাষা, ঠিক আছে? এখন এটাতে হচ্ছে যে এই যে আমাদের ডাচেস অফ মালফির যে রিয়েল যে ঘটনাটা, এটার উপরে ডিপেন্ড করে এই নোভেলাটা লেখা হয়। ধারণা করা হয় আমাদের জন ওয়েবস্টার তিনি এই সোর্স থেকে বা এই নোভেলাটা থেকে তিনি হচ্ছে যে গল্পটা চুজ করতে পারেন বা সেখান থেকে তিনি জানতে পারেন। আরো বলা হয়ে থাকে, মনোযোগ দেন, নোট করবেন। ভাইয়া নোবেল অর্থ কি নোবেল বোঝানো হচ্ছে? না, নোবেলা কি বলেন তো? নোভেলা থেকে ছোট আর শর্ট স্টোরি থেকে বড়। নোবেলের থেকে শর্ট স্টোরি থেকে বড়। আমরা নোবেলা সম্পর্কে ডিটেল অন্য কোনো ক্লাসে জানবো, এটার অনেক বিস্তারিত আলোচনা আছে। তবে যারা আমাদের
মান্থলি ক্লাসগুলো করছে তারা অলরেডি কিন্তু জানে, এই যে বলতে পারতেছে। এখন দেখেন আমাদের দ্য প্যালেস অফ প্লেজার, এই দ্য প্যালেস অফ প্লেজার এই গল্পটা লিখছে হচ্ছে আমাদের উইলিয়াম পিন্টার। উইলিয়াম পেইন্টার। উইলিয়াম পেইন্টার। আমাদের জন ওয়েবস্টার তিনি উইলিয়াম পেইন্টারের একজন বড় ভক্ত ছিলেন, তার লেখাগুলা তিনি খুবই পছন্দ করতেন এবং সবসময় পড়তেন। তো সেই সুবাদে আমাদের এই যে দ্য প্যালেস অফ প্লেজার, এইখানে আমাদের দ্য ডাচেস অফ মালফি বা জিওভেনা ডি অ্যারাগোনার যে সত্যি ঘটনাটা, সেই ঘটনাটা কিন্তু এই জায়গায়ও পাওয়া যায়। ঠিক আছে, এখন কোন সোর্স থেকে আমাদের জন ওয়েবস্টার তিনি গল্পটা নিছেন এটা তো বলা মুশকিল। এই দুইটা জায়গাতেই এই গল্পটা সম্পর্কে বলা আছে সত্যি ঘটনা, এবং তিনি এই ইনার লেখা বেশি পড়তেন উইলিয়াম পেইন্টারের। তো উইলিয়াম পেইন্টারের দ্য প্যালেস অফ প্লেজার এখানে কিন্তু ওই সত্যি ঘটনাটা পাওয়া যায়। ধারণা করা হয় এখান থেকে, অথবা এইখান থেকে, দুইটার যে কোনো একটা থেকে তিনি মূল যে গল্পটা সেই প্লটটা তিনি নিছেন। ঠিক আছে, প্লটটা নিয়ে তিনি নিজের মতো করে মডিফিকেশন করছেন এবং আমাদের চমৎকার একটা ড্রামা উপহার দিয়েছেন। আচ্ছা, তো এখন আমরা এই ড্রামাটা পড়তে যাচ্ছি। এই ড্রামাটা এখন আমরা পড়া শুরু করব। মূল যে গল্পটা সেখানে আমরা চলে যাব। যাওয়ার আগে আমাদের প্লেস পার্টনার ওটা কি ড্রামা ছিল? জি, তো আমাদের এই যে ড্রামাটা লিখলো জন ওয়েবস্টার, তিনি এটা কেন লিখলো? সবকিছুর পিছনে কিছু না কিছু উদ্দেশ্য থাকে। আমরা কিছুদিন আগেই হচ্ছে যে সেকেন্ড ইয়ারে অডিয়েন্স এন্ড পারপাস বিষয়গুলো সম্পর্কে পড়ে আসছি। আমরা যা কিছুই লিখি না কেন আমাদের টার্গেট অডিয়েন্স থাকে এবং নিশ্চয়ই কোনো একটা উদ্দেশ্য থাকে যে পারপাসের উপর ডিপেন্ড করে। ভাইয়া আমার একটা প্রশ্ন। ভাইয়া বেন্ডেলাস নোবেলা এরপর যে লেখাটা লিখছেন ওইটা কি লিখছেন ওইটা মানে বুঝতে পারি নাই। ওইটা ছিল ওই নোবেলার নাম ছিল সিগনোর অ্যান্টোনিও বলগনা স্পোসা লা ডাচেসা ডি অ্যামালফি ই টুটি ডিউ সন অ্যামাজাটি। এটা এই সোর্স থেকে ভাইয়া এই গল্পটা লিখছে। জি ভাই আপনি কেমনে পারেন কিটা উচ্চারণ করতে করতে হয়ে যায়? লিঙ্গুইস্টিক্স পড়বেন না? লিঙ্গুইস্টিক্স এ কত উচ্চারণ আছে, কত প্র্যাকটিস আছে, ব্যায়াম আছে, করলে আপনারাও পারবেন, না পারার কি আছে। আচ্ছা, যেটা বলতেছিলাম যে প্রত্যেকটা বিষয়ের জন্য কিছু না কিছু উদ্দেশ্য থাকে। আমাদের উইলিয়াম শেক্সপিয়ার তিনি একটা ড্রামা লিখলেন, সেটার পিছনে তার অবশ্যই কিছু উদ্দেশ্য থাকবে, এটাই স্বাভাবিক। আমরা বিভিন্ন সময় দেখছি, যেমন ম্যাকবেথ দেখছি যে তিনি রাজাকে খুশি করার জন্য ক্যারেক্টার মডিফিকেশন করে ফেলছেন। মূল গল্প একরকম ছিল, তিনি চেঞ্জ করে অন্যরকম করে ফেলছেন, অডিয়েন্সদেরকে আনন্দ বা এন্টারটেইন দেওয়ার জন্য লিখতেছেন। ঠিক একই ভাবে আমাদের হচ্ছে যে এই যে ডাচেস অফ মালফি, এটা লেখার মাধ্যমে বেশ কিছু জিনিস এক্সপ্রেস করতে যাচ্ছেন আমাদের জন ওয়েবস্টার। তিনি দেখাতে যাচ্ছেন যে আসলে পাওয়ার বেশি থাকলে কারাপশন বা দুর্নীতি কিভাবে করা হয়, বা কিভাবে অপরাধের সাথে মানুষ জড়ায় যায়, সম্পদের জন্য মানুষ কি কি করতে পারে, প্রতিশোধ নেওয়ার জন্য মানুষ কত বেশি ভয়ঙ্কর হইতে পারে, এবং প্রতিশোধ নিতে গিয়ে কত বেশি ক্ষতি বা ধ্বংসাত্মক পরিস্থিতির সৃষ্টি হইতে পারে, এই বিষয়গুলো তিনি দেখাচ্ছেন। সেই সাথে একজন হচ্ছে একটা পরিবারে ভালোবাসার কত বেশি দরকার, তারপর একটা মহিলা মানুষের কত বেশি স্ট্রেংথ বা শক্তি বা সামর্থ্য কত কিছু থাকতে পারে, এই বিষয়গুলা, এবং সেই সাথে হচ্ছে যে সেই সময়ের সমস্ত সমাজের অবস্থা কিরকম ছিল, এই বিষয়গুলো সম্পর্কে আমরা আইডিয়া পাবো এই ড্রামাটার মাধ্যমে। তো এখন সরাসরি চলে যাবো আমরা ড্রামাটাতে। ড্রামায় ঢোকার আগে এখানে যে ক্যারেক্টার গুলো আছে এগুলো একটু আমরা জেনে নেই। ক্যারেক্টার্স নাম্বার 1, ডাচেস। দ্য ডাচেস, খুব মনোযোগ দিতে হবে। আমাদের এখানে যে ডাচেসের কথা বলা হয়েছে, আমাদের এই যে ডাচেস অফ মালফি ড্রামাটা, এই ড্রামার মধ্যে আমাদের যে ডাচেসের কথা বলা হয়েছে পুরো ড্রামাটা জুড়ে কখনোই এই ডাচেসের নাম কি এই নাম মেনশন করা হয় নাই। আপনারা নোট করতে পারেন, ইনার নাম কখনোই মেনশন করা হয় নাই। ইনাকে ডাচেস অফ মালফি বলেই হচ্ছে যে এখানে সম্বোধিত করা হয়েছে, ডাচেস অফ মালফি। তো এই যে ডাচেস, এই ডাচেসের নাম কখনোই মেনশন করা হয় নাই।
তিনি ব্যক্তি হিসেবে ছিলেন একজন খুবই স্ট্রং পারসন। তিনি ছিলেন খুবই স্ট্রং পারসন। তিনি ছিলেন খুবই সাহসী মহিলা। তিনি ছিলেন ভালো একজন লাভার, গুড লাভার। তিনি ছিলেন একজন গুড ওয়াইফ। এই নোট করবেন, তিনি ছিলেন একজন গুড ওয়াইফ। তিনি ছিলেন একজন রেসপন্সিবল ওয়াইফ। সেই সাথে তিনি ছিলেন একজন প্যাশনেট ওম্যান। প্যাশনেট, আবেগী বা কামুক প্রকৃতির একজন মহিলা। খুব মনোযোগ দেন। ডাচেস, ডাচেস অফ মালফি মেইন ক্যারেক্টার। ইনাকে নিয়েই আমাদের পুরো প্লটটা বা পুরো গল্পটা, সে কারণে এনার নাম দ্বারাই কিন্তু নামকরণ করা হয়েছে ডাচেস অফ মালফি, মালফির যে ডাচেস, ঠিক আছে। তো এনার ক্যারেক্টারটা খুব জরুরি। তিনি সাহসী একজন মহিলা, হচ্ছে যে একজন গুড লাভার। তিনি তার হাজবেন্ডকে খুব ভালোবাসেন। তিনি খুব রেসপন্সিবল, তার হাজবেন্ডের দায়িত্ব বা সন্তানদের প্রতি খুব রেসপন্সিবল। তিনি একজন ভালো হচ্ছে যে ওয়াইফ, স্ত্রী, ঠিক আছে, এবং প্যাশনেট। দেখেন খুব কম বয়সে কিন্তু তিনি তার হাজবেন্ডকে হারাইছেন। তার হাজবেন্ডকে হারায় আমাদের দেশে কিন্তু আমরা দেখি যে অনেক সময় যেটা হয় যে কম বয়সে দেখা গেছে 1-2 বাচ্চার মা হইছে, তিনি আর বিবাহ বন্ধনে জড়ান না, লাইফটা অমনেই কাটায় দেন, কম বয়স থেকেই সন্তানের দিকে তাকায়। কিন্তু এখানে আমরা একটু উল্টা দেখতেছি, যেহেতু বয়সটা একদমই কম, আপনাদের আমার থেকেও কম, মাত্র 20 বছর বয়স, তো এটা কঠিন ছিল স্বাভাবিক দৃষ্টিকোণ থেকে চিন্তা করলেও। তো তিনি হচ্ছে যে বিবাহ বন্ধনে কিন্তু আবদ্ধ হন, ঠিক আছে। আমরা একটু পরে সেদিকে জানতে পারবো। তো এই হচ্ছে ডাচেস ক্যারেক্টারটা সম্পর্কে মেইন পয়েন্ট গুলা দেওয়ার চেষ্টা করতেছি, আমরা গল্পের মধ্যে গেলে ডিটেল জানতে পারবো। আপনারা নোট করবেন ডাচেস। আচ্ছা ভাইয়া, ডাচেস ডাচেস ই না করে আপনি মালফি কিসের জন্য করলেন না, সম্বোধন করলেন না? ডাচেস ডাচেস সম্বোধন করলেন, মালফি আর ডাচেস একই তো নাম নাকি? মালফি জায়গা, এখানে মালফি হচ্ছে জায়গার নাম, ডাচেস অফ মালফি, মালফি নামক জায়গার ডাচেস ছিল না। রানী হয়তো বা এরকম কিছু ছিল। মালফি হচ্ছে জায়গার নাম। এগুলা বাংলা এগুলাকে কি বলা হয়? মালফি মনে হয় কোনো মানুষের নাম। এগুলা কি বাংলায় কি? বিভক্তি বিভক্তি বিভক্তি। এই যে ইংলিশে অফ দ্বারা আসলে কি মিনিং বোঝায়? ভাই আপনাদের যে কত কিছু জানাইতে বাকি আছে। এখন এই মালভি হচ্ছে একটা জায়গার নাম। এই মালভি জায়গাটার, মালভির ডাচেস, ঢাকা একটা জায়গার নাম, ঢাকার রানী। ঢাকার রানী যদি বলি তাহলে কি বলবো? কুইন অফ ঢাকা, ঠিক এরকম হবে। ডাচেস একটা পদ, ডাচেস অফ মালভি। মালভি একটা জায়গার নাম। এই জায়গার ডাচেস হচ্ছে আমাদের এই গল্পের হচ্ছে যে মেইন ক্যারেক্টার বা প্রোটাগনিস্ট, ঠিক আছে? বুঝতে পারছেন? আপনারা কোশ্চেন করবেন, কোশ্চেন করতে কোনো হেজিটেশন নাই। কোশ্চেন করলে আপনাদের কনফিউশন দূর হবে। ওমেন বলছিলেন? প্যাশনেট ওমেন, এই নোট করবেন। ফার্ডিন্যান্ড, ফার্ডিন্যান্ড কে ছিল? আমরা জিওভেনা ডি অ্যারাগোনা, জিওভেনা ডি অ্যারাগোনার দুইজন ভাইয়ের নাম জানছিলাম। দুইজন ভাইয়ের নাম কি ছিল বলেন তো? লেডিওভিনা লুডোভিকো দা অ্যারাগোনা আর কার্লো দা অ্যারাগোনা। লুডোভিকো দা অ্যারাগোনা, কার্লো ডি অ্যারাগোনা। আমাদের ফার্ডিন্যান্ড তিনি ছিলেন আমাদের যে ডাচেস ছিল, এই ডাচেসের যমজ ভাই। আপনারা জেনে থাকবেন যে যমজ ছেলে হয়, যমজ মেয়ে হয়। আপনারা অনেকেও জানেন যে একই সাথে যমজ ভাই বোনও কিন্তু হইতে পারে। দেখা গেছে যমজ সন্তান হয়েছে একটা ছেলে একটা মেয়ে। তো ঠিক এরকম আমাদের যমজ ভাই ছিল ফার্ডিন্যান্ড। কার? ডাচেসের।
ডাচেস আর ফার্ডিন্যান্ড তারা একই সাথে পৃথিবীতে আসে, যমজ ভাই। তো এই ফার্ডিন্যান্ড ছিল একজন হট টেম্পার্ড মানুষ, রাগী মানুষ, অল্পতেই রেগে যায়, এবং তিনি যখন রেগে যান তাকে খুব ভয়ঙ্কর দেখায়, এবং তিনি রেগে গেলে নিজেকে আর কন্ট্রোল করতে পারেন না, তিনি কি করবেন না করবেন তিনি আর বুঝতে পারেন না, পাগল টাইপের একটা অবস্থা, ভয়ঙ্কর একটা অবস্থা। তো এই জন্য তার রাগকে সবাই ভয় করত। আর এরকম রাগী মানুষ আসলেই ডেঞ্জারাস, এরা রেগে গেলে যে আসলে কি করে এরা নিজেরাও বুঝে না। ঠিক আছে, আমাদের সমাজে এরকম কথা প্রচলিত আছে, অনেকেই আপনারা অনেক সময় হচ্ছে যে ওই যে ফেসবুকে দেখা যায় না কি বলে সেগুলাকে, ওই যে রিল ভিডিও, টিকটক ভিডিও, যে রাগী মানুষরা প্রকৃত ভালো মানুষ, বা হচ্ছে যে অনেক কথা বলা হয়, সবাই গাওয়া হয়, ভালো হয়। বিষয়টা এরকম না ভাই, বিষয়টা এরকম না, এবং ইসলামও এই কথা বলে না, এবং বাস্তবেও কিন্তু এটা ঠিক না। এটা জাস্ট রাগী মানুষদের পক্ষে একটা সাফাই গাওয়া হচ্ছে, বা রাগী মানুষরা এটা বোঝাই যাচ্ছে, বিষয়টা এরকম না। রাগী মানুষ যারা নিজের রাগই কন্ট্রোল করতে পারে না, আমরা 7 ডেডলি সিনস করছিলাম, তো তারপর হচ্ছে ষড়রিপু আমরা জানি, তো এই রাগকে যদি কন্ট্রোল না করতে পারে একজন মানুষ, তাহলে সে ভালো মানুষ কিন্তু হইতে পারবে না, একটু ভেজাল আছে। ঠিক আছে, তো আমাদের এই ফার্ডিন্যান্ড একজন রাগী মানুষ, এবং এত বেশি রাগী যে তিনি খুব সহজেই রেগে যান, রাগকে কন্ট্রোল করতে পারেন না, এবং তিনি রেগে গেলে যে কি করবেন তার হিতাহিত জ্ঞান বোধ আর থাকে না। তিনি হচ্ছে ডিউক অফ ক্যালাবারিয়া, মনে রাখবেন, তিনি ক্যালাবারিয়ার কিন্তু একজন ডিউক, এবং তিনি হচ্ছে একজন লোভী মানুষ, লাস্টফুল মানুষ। ঠিক আছে, তাহলে ফার্ডিন্যান্ড ছিল আমাদের ডাচেসের টুইন ব্রাদার। এটা মুখস্থ হয়েছে। গ্রিডের পরে এটা কি লিখছে? লাস্টফুল, LUSTFUL। লাস্টফুল, লাস্টফুলের মিনিং কি ভাইয়া? লাস্টফুলের মিনিং কি? লালসা, লালসা, লালসা। খুব মনোযোগ দিতে হবে, ধৈর্য হারা হলে চলবে না। আমরা ক্লাসের অর্ধেক শেষ করে ফেলছি, এই তো সবাই আছে, আরে ধৈর্য হারার কথা বলি, সবাই তো আছে, কেউ তো যায় না। কার্ডিনাল, আমি জাস্ট নাই ভাইয়া গেছে গা, 10 জন গেছে গা, বেরোম প্ল্যান বি ইউজ করছি ভাই, কম্পিউটার থেকে বসছি, ওদের চার্জ নাই, ফোনে চার্জ নাই, আর ঘুমায় পড়ছে। কার্ডিনাল, মনোযোগ দাও। পলাইছে এই পলাইছে রে, পলাইছে। আমরা পলাই নাই, আমরা আছি। মনোযোগ দাও। শেখ হাসিনা পলাই না, এই ফখরুল সাহেবের বাসায়। ওই বাবা, আমরা পালাই না, কোন বাসায় যাবো? নাম বললে চাকরি থাকবে না। আপা কিন্তু চট করে ঢুকে যাবে বলছে। চট করে এদিকে মনোযোগ দেন তো। বাসায় যাবো, ঠাকুরগাতেই বাসা। এই চট করে এদিকে মনোযোগ দেন। কার্ডিনাল, সবাই চুপ করো, ক্লাসে মনোযোগ দাও। কার্ডিনাল হচ্ছে আমাদের কাছে মেজর আছে, এই মনোযোগ দেন। কার্ডিনাল হচ্ছে আমাদের ডাচেসের আরেকটা ভাই, যার নাম হচ্ছে কার্ডিনাল। ইনি ফার্ডিন্যান্ডের বিপরীত। ফার্ডিন্যান্ড যেমন হট টেম্পার, একটুতে রেগে যান, ইনি কিন্তু সহজেই রেগে যান না, খুব শান্ত প্রকৃতির মানুষ, এবং তিনি ক্যালকুলেটেড ইভিল। ক্যালকুলেটেড ইভিল মানে এত বেশি শয়তান, শয়তান, তিনি চিন্তা ভাবনা ঠান্ডা মাথার শয়তান ভাইয়া, একটা পরিকল্পনা করেন, ঠান্ডা মাথায় গেম খেলেন, এবং তিনি বেশি ঠিক আছে, ইনার সাকসেস রেট কিন্তু বেশি। ক্যালকুলেটেড ইভিল, তো তিনি ছিলেন খুবই লোভী একজন মানুষ, ঠান্ডা প্রকৃতির একজন মানুষ, খুব চিন্তা ভাবনা করে শয়তানি কাজগুলাই করতেন। তিনিও তার ভাইয়ের মতো লোভী ছিলেন। এরপর আসেন খুব মেইন গুরুত্বপূর্ণ একটা ক্যারেক্টার, বোসোলা। বোসোলাকে এখানে টুল হিসেবে ব্যবহার করা হয়, ঠিক যেমন ভাবে আমাদের ভোলপনে, এই ভোলপনে টুল হিসেবে কাকে ব্যবহার করা হয়? বুঝি নাই ভাইয়া কি বলছেন। কি বলছেন ওটা একটু বুঝি নাই। মানে মেইন টুল, যাকে দ্বারা গল্পটা সামনের দিকে আগাবে, যাকে দ্বারা হচ্ছে যে সব কার্য সম্পাদন করা হবে, এরকম একটা টুল হিসেবে ব্যবহার করা হয় বোসোলাকে। কোন টুল হিসেবে ব্যবহার করা হয়? এখানে তাকে দায়িত্ব দেওয়া হয় গোয়েন্দাগিরির স্পাই হিসেবে নিয়োগ করা হয়, স্পাই হিসেবে। আচ্ছা, বোসোলা খুবই গুরুত্বপূর্ণ একটা ক্যারেক্টার, খুবই গুরুত্বপূর্ণ একটা ক্যারেক্টার। এই বসোলাকে ইংরেজি সাহিত্যের মধ্যে খুবই হচ্ছে যে কি বলে জানি, মানে খুব ক্রুয়েল ক্যারেক্টার বলে।
ক্রুয়েল ভিলেন মানে হচ্ছে মোস্ট ফেমাস ভিলেনিয়াস ক্যারেক্টার, এরকম জঘন্য ভিলেন খুব কমই আছে। নটোরিয়াস ভিলেন, নটোরিয়াস এরকম ভিলেন। জঘন্য টাইপের ভিলেন ক্যারেক্টার খুব কমই খুঁজে পাওয়া যায়। মেকিয়া ভিলেন একটা ক্যারেক্টার বসোলা, তাহলে একে এখানে স্পাই হিসেবে ব্যবহার করা হয়। মানে স্পাই হিসেবে তাকে নিয়োগ দেয় কে? স্পাই হিসেবে তাকে নিয়োগ দেয় ফার্ডিন্যান্ড এবং কার্ডিনাল, এই দুই ভাই। কোথায় নিয়োগ দেয়, কিভাবে নিয়োগ দেয় আমরা একটু পরে আসতেছি। তো বসোলা টোল মানে কি বলছেন ওটা বুঝি নাই। স্পাই মানে কি? টোল মানে বুঝি নাই ভাইয়া। টুল মানে কি? যন্ত্র, সহায়ক, উপায়। গোয়েন্দা। এই টুল, এটা একটা টুল, এটা দ্বারা কি করা হয়? লিখা হয়। ঠিক আছে, এটা একটা টুল, মোবাইল একটা টুল, যন্ত্র। ঠিক আছে, ঠিক এরকম একটা যন্ত্র বা উপায় বা সহায়ক মানে ক্ষেত্র, ক্ষেত্র বা এই ধরনের কিছু কিছু হবে ব্যবহার করা হয়, ক্ষেত্র বা ঘাঁটি হিসেবে। এই আপনারা বিরক্ত হচ্ছেন? না ভাই, কি হাঁপাই গেছেন? ক্লাস শেষ করে দিব? না ভাইয়া। ভাই কিছু বলেন, মাস্টার লাগেন। কারণ আপনি আমি ক্লাস বিগত শুরু ভাইয়া মেইন কাহিনী কিছু শুনলাম না এখন। এই তো আসতেছি, আর 2 মিনিট অপেক্ষা করেন। এই যে ভাই শুরু হয়েছে আপনার 2 মিনিট 5 মিনিট। অ্যান্টোনিও বলগনা, অ্যান্টোনিও বলগনা, এই অ্যান্টোনিও নিয়ে আপনাদের অনেক ঝামেলা হয়, কনফিউশন হয়। অ্যান্টোনিও ক্যারেক্টারটা আরো কোথায় যেন আপনারা দেখছেন, কোথায় যেন পড়ছেন, মনে করেন তো। কে জানি ভলবন বলছিল, মার্চেন্ট অফ ভেনিস। এই মার্চেন্ট অফ ভেনিসে আমরা এই ক্যারেক্টারটা পাই। আর এখানে হচ্ছে অ্যান্টোনিও বলগনা। ঠিক আছে, তো এই অ্যান্টোনিও বলগনা কে ছিল? তিনি ছিলেন হচ্ছে হাজবেন্ড। কার হাজবেন্ড? তিনি ছিলেন তার বাড়ির হাউস হোল্ড। তিনি একজন অনেস্ট মানুষ, অনেস্ট ম্যান। তিনি ছিলেন একজন ভালো হর্স ম্যান, মানে ভালো ঘোড়া তিনি চালাইতে পারতেন। সেই সাথে তিনি ছিলেন অর্থ সম্পাদক ছিলেন ভাইয়া। হ্যাঁ? অর্থ সম্পাদক, অর্থ সম্পাদক, অর্থ সম্পাদক ছিলেন। জি। লাভিং হাজবেন্ড, লাভিং ফাদার। তার সম্পর্কে স্পেশাল নোট, তিনি হচ্ছে এমন একজন মানুষ, যে মানুষ হচ্ছে যে সব রকম ক্রাইসিসে ইনইফেকচুয়াল থাকে। ইনইফেকচুয়াল ইন ক্রাইসিস। আর একটা গুরুত্বপূর্ণ নোট, তিনি হচ্ছে unable to protect his family. তার পরিবারকে যে কোনো কিছু থেকে সুরক্ষা দিতে সে ব্যর্থ। ঠিক আছে, তার সোশিয়াল ক্লাস একদমই ডাউন। সে হচ্ছে যে ডাচেস অফ মালফির বাড়িতে কাজ করতো, হাউস হোল্ড ছিল। সে তার হচ্ছে হিসাব নিকাশের কাজ করতো, এক কথায় সার্ভেন্ট। ঠিক আছে, কাজ যেহেতু করতো। অন্যদিকে সে হচ্ছে ডাচেস, তো তাদের মধ্যে একটা বিশাল ক্লাস ডিসক্রিমিনেশন দেখতে পাচ্ছে, শ্রেণী ব্যবধান। ঠিক আছে, কই মালিক আর কই সার্ভেন্ট। ঠিক আছে, তো এই হচ্ছে অ্যান্টোনিও বলগনা। আমরা একটু করে গল্পটাতে ঢুকবো। এই অ্যান্টোনিও বলগনা, তিনি ছিলেন হাজবেন্ড অফ ডাচেস, অনেস্ট ম্যান ছিল, ভালো একজন হর্সম্যান ছিলেন। তিনি ছিলেন লাভিং হাজবেন্ড, ভাইয়া মুচ্ছেন না, ভাইয়া মুচ্ছেন না। তিনি ছিলেন লাভিং হাজবেন্ড, লাভিং ফাদার। তিনি ছিলেন ইনএফেকচুয়াল ইন অল টাইপ অফ ক্রাইসিস, গুড হর্সম্যান। আচ্ছা, আনএবল টু প্রোটেক্ট হিজ ফ্যামিলি। ভাইয়া ইনইফেকচুয়াল, ইন এটা কি লিখছেন? ইনএফেকচুয়াল, Ineffectual. ইনইফেকচুয়াল ইন এর লাস্ট লাস্ট ওটা হচ্ছে ক্রাইসিস। ক্রাইসিস। ক্রাইসিস।
আমাদের জাপান ভাইয়া কমেন্ট করছে, আমিও আসছি লাইভে, উনিও লাইভে চলে আসছেন। সুরিয়া খাতুন বলছে ভাইয়া এত সুন্দর ক্লাস রেখে কোথাও কি যাওয়া যায়, মানে উনি আছে আমাদের মনি আক্তার আপু, উনিও ক্লাসে থাকবেন। ওকে ঠিক আছে, থাকেন আর কিছুক্ষণ, আমরা শেষ করবো অবশ্য। জাস্ট আর একটু মনে করবেন, দিলিও ইনি হচ্ছে অ্যান্টোনিওর ফ্রেন্ড, অ্যান্টোনিওর বন্ধু। তারপর হচ্ছে জুলিয়া একটা ক্যারেক্টার, জুলিয়া হচ্ছে কার্ডিনালসের মিস্ট্রেস। মনে রাখতে হবে আমাদের এই যে ডিলিও, এই ডিলিও কিন্তু জুলিয়াকে প্রেমের প্রস্তাব দেন, তাকে হচ্ছে পছন্দ করতেন। ঠিক আছে, আমরা বলতে পারি যে জুলিয়া ইজ মানে কত ক্লাস কিসে, জুলিয়া ইজ উড বাই ডেলিও, মানে ডিলিও একে প্রেমের প্রস্তাব দেয়, তার সাথে সম্পর্ক করতে যায়, কিন্তু সে হচ্ছে অলরেডি কার্ডিনালের মিস্ট্রেস। কার্ডিনাল হচ্ছে আমাদের ডাচেস অফ মালফির ভাই। অন্যদিকে জুলিয়া, জুলিয়া কার্ডিনালের মিস্ট্রেস হইলেও জুলিয়া কিন্তু আবার পছন্দ করে, মনে মনে জুলিয়া পছন্দ করে কাকে? জুলিয়া লাভস বসলা বসলা। ভাই দেখেন কত হজবরল অবস্থা। আমি ভাই ওটা কি লিখছেন? ইজ উড মানে এই ধরনের টপিক না থাকলে ইংলিশ লিটারেচার সম্ভবই না। না, সম্ভবই না। এখানে বলছি উড, উ মানে হচ্ছে কাউকে বিয়ের জন্য প্রস্তাব দেওয়া, প্রেমের জন্য প্রস্তাব দেওয়া, বা হচ্ছে একটু অন্তরঙ্গ হওয়ার প্রস্তাব দেওয়া, উ করা। ঠিক আছে, এটা পাস্ট টেন্স চলে গেছে। আই এম উইথ টু হলিডে হিউমার, এটা পড়ছিলাম। এখন দেখেন ঘটনাটা দেখেন, ডিলিও, এই ডিলিও এখন কেউ হচ্ছে আই লাভ ইউ বলে না, অনেকেই দেখতেছি আই ইউ বলতেছে। আমি সেদিন আবার কিছু বুঝি নাই, আজকে বুঝলাম যে কাহিনী কি। আচ্ছা, আপনাকে যে বলছে আই ইউ, আপনি এখন তাকে যায় বলে দিবেন যে আই ইউ টু। ঠিক আছে, তাইলেই তো হয়ে গেল, এটা চলে গেল। আমি বলতাম না ভাইয়া, আমি ওসবে নাই। তাহলে আপনি কি বলবেন? আই ডু নট ইউ নাকি? I block you. I block you. I hate you. I hate you. Block you. Block you. না, আপনি তো হেডিও বলতে পারবেন না। আপনি হেডিও এই জন্য বলতে পারবেন না কারণ সে তো আপনাকে আই লাভ ইউ বলে নাই, সে বলছে ইউ। কারণ আপনি ইউ এর বিপরীত খুঁজে বের করবেন, ওই ওয়ার্ডটা বসাই দিয়ে বলবেন। ঠিক আছে, তাহলে হয়ে গেল। আসেন, আপনি বলে দিন ভাইয়া। না, আপনারা একটু খাটাখাটি করেন। এরপরে আসেন আমাদের ডাচেস অফ মালফি। ডাচেস অফ মালফি, তার হাজবেন্ডের নাম কি? অ্যান্টোনিও। অ্যান্টোনিও। ডাচেস প্লাস অ্যান্টোনিও, এই দুইজনের মধ্যে কি হয়? তাই তো নাকি? ভালোবেসে বিয়ে হয়, হইলো। কারণ বিয়ের পরে ইজ ইকুয়াল টু ফলাফল হিসেবে তাদের 3টে সন্তান, 3টে ছেলে মেয়ে। 2টা ছিল না, 3টা আছে কোথায়? ভালোবাসা। ঠিক আছে, 3টাই তো বললো ভাইয়া প্রথমে। ভালো কথা। এখন এদের এই জন্য এই 3জন হয়। এখন এই 3জন যে আছে, মনে রাখেন এই 3জনের মধ্যে একজন হচ্ছে বড় ছেলে। বাংলায় বড় ছেলে নাটক দেখছেন না? নাম শুনছি জি ভাইয়া, অপূর্ব দেখেছিলাম অনেক আগে। অপূর্ব মেয়ে যাবে। জি ভাইয়া। কে কে কান্না করেন নাই বলেন? কিন্তু আমার কান্দা আসে নাই। না, আমি কান্না করি নাই, এটা দেখে আমার কান্না পায় নাই। আমার রাইডার টু দ্য সি শুরু করে কান্না পাইছে। রাইডার টু দ্য সি আমি প্রথমে দেখে কেন্দ্রে দিয়েছি। আমাদের মেজার আবু কেন্দ্রে দিয়েছে। তো ভালো কথা। কান্দা কান্দি বাদ দিয়ে এই জায়গায় আসেন, দেখেন এই যে বড় ছেলে শেষ পর্যন্ত সারভাইভ করে। আমরা এই ড্রামাটাতে যখন একটু পরে ঢুকবো দেখবেন যে শুধু মারামারি আর কাটাকাটি, কে কাকে মারতেছে, খোপাখোপ করতে করতে সবাই চলে যাবে। ভেতর থাকবে এটা কি একটা নাটক? এটা কি? আমি কিন্তু এখনো দেখিনি, আজকে দেখব। এটা কি? এটা একটা বড় ছেলে নাটকের কথা বলছে। আমাদের আছে আরেকটা পার্ট আমাদের পড়া, বড় ছেলে আমাদের পড়া। তো এই বড় ভাইয়া, হ্যাঁ
অ্যান্টোনিও কি ডাচেসের হচ্ছে দ্বিতীয় হাজবেন্ড ছিল? হ্যাঁ, সেটাই তো। তো বিধবা ভাইয়া অবশ্যই দ্বিতীয় হাজবেন্ড ছিল। ভাইয়া আপনার সব এক্সপ্রেশন আমি আজকে স্ক্রিনশট লইছি। হায় হায়, দ্বিতীয় হাজবেন্ড ছিল। আমরা একটু করে ক্লিয়ার ভাই হবো, আজকে ভাইরাল। একটু ওয়েট করেন, আমরা এক্সপোজ। ক্লিয়ার হবো। দ্বিতীয় হাজবেন্ড ছিল। আচ্ছা, যেটা বলতেছিলাম গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট, যে তার এই 3 সন্তানের মধ্যে বড় ছেলে শুধুমাত্র সার্ভাইভ করে, বাকি এই ছোট দুজনকে কিন্তু মেরে ফেলা হয়। এখন এখানে মজার কথা বা গুরুত্বপূর্ণ একটা বিষয় হলো যে এই যে 3 জন সন্তান, এই 3 জন সন্তানের পুরো ড্রামাটা জুড়ে আমরা শুধুমাত্র স্টেজের মধ্যে তাদের অ্যাপিয়ারেন্স দেখবো, তাদের উপস্থিতি দেখবো, বাট কখনোই তারা একটা সিঙ্গেল ওয়ার্ড ইউজ করবে না, উচ্চারণ করবে না, মানে তারা কোনো কথাই ব্যবহার করে নাই, শুধুমাত্র তাদেরকে ড্রামাটার মধ্যে দেখানো হয়েছে। ঠিক আছে, তাদের উপস্থিতি আমরা টের পাই। আচ্ছা, তার মানে কি ভাই স্পোরাডিক অ্যাপারেন্স থেকে এটা ওই নাটকের মধ্যে স্পোরাডিক অ্যাপারেন্স মানে হলো আর কি স্পেশাল অ্যাপারেন্স যেটা ওটা নাকি এই নাটকের মধ্যে? জাস্ট এরা হচ্ছে যে এদের আসলে এই গল্পের সাথে তেমন কোনো প্রাসঙ্গিকতা নাই, মানে নরমালি তাদের হচ্ছে কোনো কনভারসেশন এখানে আমরা দেখবো না, কারণ গল্পটা তো ডাচেসকে ঘিরে, ডাচেসের গল্পটাই জাস্ট দেখানো হয়েছে। এখানে তার সন্তানগুলো খুবই ছোট ছোট, তো সেই দৃষ্টিকোণ থেকে কথা বলা খুব বেশি একটা জরুরি কিন্তু ছিল না। তারপর একটা পয়েন্ট আপনাদের জানা রাখলাম যে এরা কোন রকম কথাবার্তা বলে না। তো এই যে কয়েকটা ক্যারেক্টার বললাম, এই ক্যারেক্টার গুলা কিন্তু এই মেজর ক্যারেক্টার। আমরা এখন চলে যাচ্ছি সরাসরি মেইন প্লটে, খুব মনোযোগ নাম ছিল? হ্যাঁ হ্যাঁ, ওই ছেলেগুলার কি নাম ছিল? না 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 না, মনোযোগ দেন, আমরা গল্পের মধ্যে যাচ্ছি। তার আগে, গল্পে যাওয়ার আগে একটু বলে নেই, এটা হচ্ছে একটা 5 অ্যাক্ট প্লে, এটা হচ্ছে একটা ট্র্যাজেডি। আরো স্পেসিফিক ভাবে যদি বলি, এটা হচ্ছে একটা কোন ট্র্যাজেডি? রিভেঞ্জ ট্র্যাজেডি। রিভেঞ্জ ট্র্যাজেডি। এটা যদি প্লেস সেটিং এর কথা বলি, প্লেস সেটিং বলতে এটা হচ্ছে ওই যে ইতালির মালফি শহরে, মালফি শহরে। টাইম সেটিং যদি বলি তাহলে হচ্ছে আমাদের 16 শতাব্দী, 16th সেঞ্চুরি। ঠিক আছে, আচ্ছা এখন আমরা সরাসরি গল্পটাতে যাব। একটু মনোযোগ দিয়েন, মনোযোগ দিলে আশা করি একবারই ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, খুব মনোযোগ দিয়ে কথাগুলো শুনেন, পারলে বা চাইলে আপনারা নোট করতে পারেন, তবে আমার সাজেশন থাকবে আগে গল্পটা বুঝেন, কিছু কিছু কিওয়ার্ড দিয়ে নোট করতে পারেন, পরবর্তীতে আপনারা লিখে রাখতে পারেন, অথবা 2-4 বার দেখলে এমনিতে মুখস্থ হয়ে যাবে। আমি রিপিট করব। শুরুতে গল্পের শুরুটা হয় এরকম যে আমাদের ডাচেসের হাজব্যান্ড মারা গেছে। ডাচেসের হাজব্যান্ড মারা গেছে, খুব কম বয়সে তার হাজব্যান্ড কিন্তু মারা যায়। তার হাজব্যান্ড মারা যাওয়ার পরেই তার 2 ভাই ফার্ডিন্যান্ড এবং কার্ডিনাল, তারা ডাচেসের কাছে যায়। ডাচেসের কাছে গিয়ে তারা তাকে নতুন কোন সম্পর্কে বা বিবাহ বন্ধনে জড়াইতে নিষেধ করে, সরাসরি তাকে বিয়ে করতে না করে দেয়। তার পিছনে কারণটা হচ্ছে, যদি সে বিয়ে করে তাহলে এই ডাচেসের সম্পত্তি অন্য কারো হাতে চলে যাবে, মানে তার হাজবেন্ডের কাছে যাবে, বা তার সন্তান হলে উত্তরাধিকারী চলে আসলো তাদের কাছে চলে যাবে। তার এই 2 ভাই, এরা ছিল লোভী প্রকৃতির মানুষ, এরা চায় নাই তার সম্পত্তি অন্য কারো কাছে যাক। তো তার বোনকে, মানে ডাচেসকে বিয়ে করতে নিষেধ করা হয়। ডাচেস তিনিও কিন্তু হচ্ছে ওয়াদা করেন, কথা দেন যে হ্যাঁ ভাই আমি কোনো বিয়ে করব না। কিন্তু আমাদের এই যে ডাচেস তার ভাইদেরকে কথা দিল যে আমি বিয়ে করব না, এই কথাটা কেন জানি তার ভাইদের কাছে বিশ্বাসযোগ্যতা পায় নাই বা গ্রহণযোগ্যতা পায় নাই, বা তারা এটা বিশ্বাস করে নাই। তারা এটা বিশ্বাস না করার কারণে তাদের মনে একটা সন্দেহ থাকে। এই সন্দেহের কারণে তারা বোসোলাকে, খুব মনোযোগ দিবেন, বোসোলাকে স্পাই হিসেবে নিয়োগ দান করেন। এই বোসোলা হচ্ছে এমন একজন ব্যক্তি যিনি 7 বছর 7 ইয়ার্স মার্ডার কেসের জন্য জেল খাটে মাত্রই বের হয়েছেন। 7 বছর জেলে ছিলেন তিনি, জেল থেকে মাত্রই বের হয়েছেন। বের হওয়ার পরেই ফার্ডিনেন্ড এবং কার্ডিনাল তাকে একটা কাজ দিয়ে দেয়। কি কাজ? কাজ হচ্ছে বোসোলা, কাজ হচ্ছে আমাদের যে ডাচেস, এই ডাচেসের উপরে নজরদারি রাখতে হবে, যে সে নতুন কোনো বিয়ে করতেছে নাকি, বা হচ্ছে যে তার অ্যাক্টিভিটি গুলো সম্পর্কে তার উপরে নজর রাখার জন্য আমাদের বোসোলাকে কিন্তু নিয়োগ দেওয়া হয়। আচ্ছা, তো বোসোলাকে নিয়োগ দেওয়া হইলো। এরই মধ্যে বোসোলাকে নিয়োগ দিছে, ভালো কথা, বাট এরই মধ্যে আমাদের
ডাচেস তিনি গোপনে আমাদের অ্যান্টনিওর সাথে সম্পর্কে জড়ান এবং তাকে বিয়েও করে ফেলেন। খুব মনোযোগ দেন। আমাদের ডাচেস তিনি তার ভাইদেরকে কথা দিয়েছেন তিনি আর বিয়ে করবেন না, বাট তিনি অ্যান্টনিওকে বিয়ে করে ফেলেন। অ্যান্টনিওকে যখন বিয়ে করেন তখন তার সাক্ষী ছিল আমাদের ক্যারোলা, ঠিক আছে? ক্যারোলা তাদের সাক্ষী ছিল এবং সে ছিল বিশ্বাসযোগ্য একজন। পুরো ড্রামাটা তাকে আমরা বিশ্বাসী হিসেবে পাই এবং শেষ পর্যন্ত তিনি কিন্তু কোনো কিছুই প্রকাশ করেন না। এই ক্যারোলা সাক্ষী ছিল, তিনি কাউকে কোনো কিছু বলেন নাই। আচ্ছা, তো তাদের গোপনে বিয়ে হয়ে গেল এবং বিয়ের কিছুদিন পরেই, খুব মনোযোগ দেন, বিয়ের কিছুদিন পরেই আমাদের ডাচেস তিনি ঢিলা ঢালা কাপড় পরা শুরু করছেন। এটা ধরেন যে তাদের বাড়িতে তো অনেক রুম টুম থাকে, ভালো কথা, এটা পুরোটা একটা বাড়ি, জাস্ট ইমাজিন, ঠিক আছে? তো এই বাড়িতে অনেক রুম টুম আছে আর অনেক রুম টুম আছে, যেহেতু ডাচেস তিনি। এখানে আমাদের বোসোলাও থাকে, এখানে অ্যান্টনিও থাকে, আর অনেকজনই থাকে, একটা বাড়িতে অনেক লোকই থাকে। এখন আমরা ডাচেসকে দেখতেছি তিনি ঢিলা ঢালা কাপড় পরা শুরু করছেন। কারণ কি? তিনি ভদ্র মহিলা তিনি প্রেগনেন্ট হয়ে গেছেন। এখন তিনি যে প্রেগনেন্ট হয়েছেন, ঢিলা ঢালা কাপড় পরতেছেন, এই জিনিসটা দেখে আমাদের বসোলা তার মনে কিন্তু সন্দেহ হয়। খুব মনোযোগ দেন। বসোলার মনে প্রথম সন্দেহের উদ্ঘাটন হইল, সন্দেহ জাগ্রত হইল যে ঢিলা ঢালা কাপড় পরতেছে কেন, মানে কোনো কিছু হয়েছে নাকি, কোনো অঘটন ঘটাইলো নাকি, কোনো কিছু হইলো নাকি। কিন্তু তিনি শিওর না, তিনি যে খবরটা তার ভাইদেরকে জানাবেন কিন্তু শিওর না, যে তিনি যে সন্দেহ করতেছেন যে তিনি প্রেগনেন্ট হয়েছেন তিনি তো শিওর না। তো এই বিষয়টা শিওর হওয়ার জন্য তিনি বিভিন্ন রকম ভাবে তার উপরে নজরদারি করতে থাকেন, নজরদারি অব্যাহত রাখেন, কিন্তু তিনি শিওর হইতে পারেন না। এমতো অবস্থায় তিনি একটা পরিকল্পনা করেন, একটা প্ল্যান করেন। কি প্ল্যান? যে অ্যাপ্রিকট নামক একটা ফল আছে, অ্যাপ্রিকট নামক একটা ফল পাওয়া যায়, যেই ফলটা হচ্ছে যে যদি কোনো প্রেগন্যান্ট মহিলাকে খাওয়ানো হয় তাহলে সে খুব দ্রুত বমি করে ফেলবে। নর্মালি হচ্ছে যে প্রেগন্যান্ট হইলে মহিলারা বমি করে, তবে যদি এই ফলটা খাওয়ানো হয় তাহলে খুব দ্রুতই বমি করে ফেলবে। এবং আপনারা অলরেডি জানেন যে হচ্ছে যে মহিলারা প্রেগনেন্ট যখন হয় তখন তাদের মুখের স্বাদের পরিবর্তন হয়, বিভিন্ন রকম জিনিস খাইতে ইচ্ছা করে। আমি যেমনটা জানি, যতদূর জানি যে টেস্টের চেঞ্জ হয়, হয়তো বা ফল টল খাইতে বা টক খাইতে বা ভিন্ন রকম স্বাদের জিনিস খাইতে তারা পছন্দ করে। তো এপ্রিকট ফল এটা একটা লোভনীয় ফল। যেমন মেয়েদের ওই ফুচকা দেখলে ওই যে আর জিহ্বায় পানি চলে আসে আর কন্ট্রোল হয় না, বিষয়টা এরকম হচ্ছে। অ্যাপ্রিকট দেখলে আর থামাইতে পারে নাই। তো আমাদের ডাচেস তিনি অ্যাপ্রিকট ফলটা খাইছেন এবং খুব দ্রুতই সে বমি করে ফেলছে। এখন সে যখন বমি করলো এটা দেখে বসুলার সন্দেহ কিন্তু প্রথম পয়েন্ট উদ্ঘাটন হইলো যে হ্যাঁ, যেহেতু বমি করছে তার মানে হয়তোবা এ প্রেগন্যান্ট। কিন্তু বমি করলেই কি মানুষ প্রেগন্যান্ট হয়? ধরেন একটা মেয়ে মানুষ যার ধরেন যে বিয়ে হয় নাই বা বিয়ে হয়েছে, প্রেগন্যান্ট না আসে তাহলে কি সে বমি করতে পারে না? ছেলে মানুষ কি বমি করে না? ছেলে মানুষ বমি করলে কি ছেলে মানুষও প্রেগন্যান্ট? কথা বলেন। এটা আসলে ভ্রান্ত ধারণা। না ভাইয়া, না ভাইয়া, ফ্যাক্টরটা এরকম না। তো অ্যাপ্রিকট খাইছে, অ্যাপ্রিকট খাইলে প্রেগন্যান্ট মহিলা তারা বমি করে, এটা ঠিক আছে, বাট এমনিও তো বমি করতে পারে। তো আমাদের বসোলা তিনি তার সন্দেহের কিছুটা অবসান ঘটছে, তিনি ভাবছেন যে প্রেগন্যান্ট, হয়তোবা প্রেগন্যান্ট, যেহেতু সে বমিও করলো, কিন্তু সে তো 100% শিওর না। 100% শিওর না হইলে তিনি তো আর ফার্ডিন্যান্ড এবং কার্ডিনালকে কিছু জানাইতে পারতেছে না, তাই না? তো এখন তিনি সন্দেহের মধ্যে আছেন, কিন্তু কিছুটা কনফার্ম তিনি হন যে হয়তোবা আমাদের ডাচেস তিনি প্রেগন্যান্ট। এমতো অবস্থায় দিন এভাবে অতিবাহিত হয় এবং কিছুদিনের মধ্যেই আমাদের ডাচেসের সন্তান প্রসবের সময় চলে আসে, ঠিক আছে? এখন ডাচেস আমরা বলছিলাম যে সে হচ্ছে অনেক ব্রেভ, অনেক চালাক, ইন্টেলিজেন্ট একজন মহিলা, সাহসী একজন মহিলা। তো তিনি চালাকির সাথে করেন কি, তিনি বলেন বাড়ির মধ্যে যে জুয়েল বা স্বর্ণ আছে, এটা স্বর্ণ তাদের ঘর থেকে হারায় গেছে। এখন সবার ঘরে তল্লাশি চালানো হবে, কেউ যেন ঘর থেকে বের না হয়। খুব মনোযোগ দেন। তার মানে ডাচেস বাড়িতে আছে
তিনি একটা মিথ্যা একটা অভিযোগ দিয়ে দিলেন যে বাড়ি থেকে সোনা হারাই গেছে, সবার ঘরে চেক করা হবে, কেউ যেন কারো ঘর থেকে না বের হয়। এর পিছনে কারণ একটা হচ্ছে যে তিনি যে সন্তান জন্ম দিবেন এটা যেন কেউ জানতে না পারে, বুঝতে না পারে। কারণ কিন্তু এটা তিনি সবাই ঘরে রাখলেন, আলটিমেটলি বসলাও তার ঘরেই থাকছে, তো কেউ কিন্তু জানতে পারে নাই যে খুব ভালো একটা সন্তান, স্বাস্থ্যবান একটা সন্তান বা ছেলে সন্তানের জন্ম হয়ে গেল। এখন এই খবর কেরলা, ওই যে বন্ধু এই সার্ভেন্ট, এই কেরলা তিনি অ্যান্টোনিওকে খবরটা কিন্তু জানান যে তোমার এরকম সন্তান হয়েছে। এখন অ্যান্টোনিও যখন তার সন্তানের খবর পাইলো, সে তো মহা খুশি। এই খুশিতে সে চিন্তা করলো দেখি তো আমার এই সন্তানের ভবিষ্যৎ কি। সে ভবিষ্যৎ দেখতে বসে যায় এবং তার এই ভবিষ্যৎ দেখতে দেখতে সে এমনটা জানতে পারে যে এই সন্তান হয়তোবা বেশি দিন বাঁচবে না। তো সে একটা চিঠি লেখে, চিঠিতে লিখে তার ওয়াইফকে মানে হচ্ছে ডাচেসকে হচ্ছে যে ভালো মন্দ অভিনন্দন জানায়, তারপরে বলে যে এই সন্তান হয়তো বা খুব শর্ট একটা লাইফ পাবে, এরকম একটা কথা বলে সে একটা চিঠি লেখে এবং সেই চিঠিটা সে ডাচেসকে দিবে। তো দেখে যে ঘরের মধ্যে বা আশেপাশে বসলা নাই, এরকম সময় সে চিঠিটা দিয়ে দেয়। কিন্তু ওই সময় আবার বসলা রুমে চলে আসে এবং বসলার হাতে চিঠিটা চলে যায়। খুব মনোযোগ দেন। বসলা চিঠি পেয়ে গেল, চিঠি পেয়ে দেখতেছে যে ডাচেসের সন্তান হইছে এবং তার সন্তান সম্পর্কে কথা বলা হয়েছে। তো অ্যান্টোনিও কিন্তু এটা দেখতেছে, বাট অ্যান্টোনিও যে এই চিঠিটা দিছে এটা কিন্তু বসলা দেখে নাই। তো বসলা এটা কনফার্ম হয়ে গেল যে ডাচেস সন্তান জন্ম দান করছে বা ডাচেসের সন্তান হয়েছে। কিন্তু এখানে একটা বিষয় সিক্রেট থেকে গেল যে এই ডাচেসের পিতা আসলে কে, ডাচেসের বাবাকে, এই বিষয়টা উন্মোচন হইল না। এবং অ্যান্টোনিও নিজেও এটা জানলো বা তার এটা ধারণা যে বাবার নাম ভাইয়া, হ্যাঁ ডাচেসের হাজবেন্ড, আরে সন্তানের বাবা, ওটা বুঝলেই হয়। এত ধরা লাগে মেইন গল্পের ভিতরে। আপনি বলেন ভাইয়া। মনোযোগ, আমার গলা খুবই ব্যথা করতেছে, আমি বুঝাইতে পারবো না কি পরিমাণ ব্যথা করতেছে, আমি চেষ্টা করতেছি শেষ করে দেওয়ার। তো ডাচেস ডাচেস যে সন্তান জন্মদান করছে এই বিষয়টা বসলা ক্লিয়ার হয়ে গেল। তো অ্যান্টোনিও সে দেখলো যে চিঠিটা কিন্তু বসলা পেয়ে গেছে, তার মানে বসলা জেনে গেল ডাচেস সম্পর্কে, ডাচেস যে প্রেগনেন্ট ছিল, বাচ্চা হয়েছে এটা জেনে গেল। কিন্তু অ্যান্টোনিও এই বিষয়টাতে ক্লিয়ার যে বসলা হয়তো বা বুঝতে পারে নাই পিতাকে। কেননা অ্যান্টোনিও বা আমার মতো একজন মানুষ যে কিনা তার সার্ভেন্ট, তার বাসায় কাজ করে, এত বেশি একটা ক্লাস ডিসক্রিমিনেশন, আমার সাথে তার বিয়ে হয়েছে বা বিয়ে হবে এটা বসলা কখনোই ভাবতে পারবে না। এই চিন্তা ভাবনা থেকে অ্যান্টোনিও কিন্তু নিশ্চিন্ত থাকলো যে হাজবেন্ড সম্পর্কে হয়তোবা বসলা জানতে পারে নাই, তো কোনো সমস্যা নাই। এখন আমাদের বসলা এবার কিন্তু সে ক্লিয়ার হয়ে গেল, তার কনফিউশন দূর হয়ে গেল। সে জানতে পারছে যে ডাচেস সে প্রেগনেন্ট হয়েছিল এবং সন্তান জন্ম দিছে। এই খবরটা সে ফার্ডিনেন্ড এবং কার্ডিনালকে জানাই দিল। ফার্ডিনেন্ড এবং কার্ডিনালকে তিনি এই খবরটা জানাই দিল। খুব মনোযোগ দেন। সে এর আগে যখন অ্যাপ্রিকট ফল খাওয়াইলো তখনও তো তার ধারণা হয়েছিল, তখন কেন জানাই নাই বলেন তো? তার কাছে প্রমাণ ছিল না ভালো। এবার সে জানাই দিল, এবার হচ্ছে 100% শিওর। এবার ফার্ডিনেন্ড এবং কার্ডিনালের কাছে খবরটা সে পাঠাই দিল। খবর যাওয়ার পরে আসলে হচ্ছে আমরা দেখি এখানে লম্বা একটা সময় অতিবাহিত হয়ে যায়, বেশ কয়েক বছর, 2-4 বছর সময় এখানে অতিক্রম হয়ে যায়, কোনো রিয়াকশন সেরকম আসে না। ঠিক আছে, সময় অতিবাহিত হয়ে যায়, তার ভাইদের কাছে খবর সে পাঠায়। তো এখন এরই মধ্যে সে আরো 2টা সন্তানের জন্ম দেয়। অলরেডি একটা সন্তান ছিল, তারপরে আরো 2টা সন্তানের জন্ম দিল, সে টোটাল সন্তান হয়ে গেল 3টা। ঠিক আছে, এখন এই দুইজনে কি গোপনে ছিল ভাইয়া এই যে সন্তান? এখন পর্যন্ত গোপন, সন্তানের ব্যাপার, জন্মদানের ব্যাপার টোটালি গোপন, সিক্রেট। এবং তার হাজবেন্ডকে এই বিষয়টা স্টিল এখন পর্যন্ত এটা কেউই জানে না, শুধুমাত্র তার যে সাক্ষী ছিল ক্যারোলা সে ছাড়া আমাদের ডাচেসের হাজবেন্ড যে আমাদের অ্যান্টোনিও, এই বিষয় টোটালি এখন পর্যন্ত সিক্রেট আছে। আচ্ছা, এরপরে হয় কি, তার ওই যে 2 ভাইকে জানানো হলো, তো ফার্ডিন্যান্ড সে চলে আসে ডাচেসের কাছে অনেক রাগান্বিত ভাবে। ডাচেসের বাসায় ডাচেসের কাছে এসে ফার্ডিন্যান্ড, আমরা জানি সে অনেক রাগান্বিত, খুব ভয়ঙ্কর রাগ তার।
সে এসে ডাচেসকে অনেক বকাঝকা করে, অনেক হুমকি ধামকি দেয়, অনেক রাগে রাগে কথা বলে এবং বলে যে আর তোর মুখ আমি কখনোই দেখতে চাই না, তুই বংশের মান মর্যাদা সবকিছু নষ্ট করে দিয়েছিস, এই সে অনেক বকাঝকা করে এবং তোকে আমি দেখে নিবো, এরকম বিভিন্ন রকম হুমকি ধামকি দেয়। এই সময়ে আমাদের ডাচেস সে তার হাজবেন্ডকে সিকিউর রাখার জন্য, তার হাজবেন্ড যেন কোনো ঝামেলায় না পড়ে, এই জন্য তার হাজবেন্ডকে তাদের বাড়ি থেকে বাইরে পাঠায় দেয়, অন্য জায়গায় পাঠায় দেয়। দেখেন, আমরা বলছিলাম সে একজন রেসপন্সিবল ওয়াইফ, ঠিক আছে, দায়িত্ববান এবং লাভিং ওয়াইফ, তার হাজবেন্ডকে অনেক ভালোবাসে, তার হাজবেন্ডের কোনো সমস্যা তিনি নাই। এখন তার হাজবেন্ডকে তিনি বাইরে পাঠায় দেন, তার বাড়ি থেকে অন্য জায়গায় পাঠায় দেন এবং তার সাথে কথা হয় যে এনাকোনা নামক একটা জায়গায়, তারা পুনরায় মিলিত হবে, পুনরায় দেখা করবে, রিইউনিট হবে, ঠিক আছে। তো এখন এরকম একটা অবস্থায় তার হাজবেন্ডকেও সে বাড়ি থেকে পাঠাই দিল, হচ্ছে যে তার ভাই এসে তাকে এরকম হুমকি ধামকি দিল। দিন শেষে ডাচেস তো একজন মেয়ে মানুষ, তার হাজবেন্ডও কাছে নাই, তার সন্তানরাও কাছে নাই, আর তার ভাই এসে তাকে হুমকি ধামকি দিচ্ছে, একটা ভয়ের মধ্যে আছে। এরই মধ্যে আবার বসলা কিন্তু ডাচেসের পক্ষ নেয় যে হচ্ছে যে এটা ফার্ডিন্যান্ড ঠিক করে নাই, এই সেই। মহিলা মানুষের কমন একটা বৈশিষ্ট্য, তারা কিন্তু খুবই হচ্ছে যে সহজেই মানে তাদের যদি কেউ প্রশংসা করে বা তাদের পক্ষে যদি কেউ কথা বলে, তাদের দুর্বল সময়ে, খারাপ সময়ে কেউ যদি তাকে একটু সাপোর্ট দেয়, তাকে বিশ্বাস করে ফেলে। তো যেহেতু আমাদের বসরা তাদের বাড়িতে থাকে এবং বসরা তাকে একটু সাপোর্ট দিল, তো এই বিষয়টা থেকে সে বসলাকে বিশ্বাস করে ফেলে এবং বসলাকে বিশ্বাস করে সে গড়গড় করে তার সকল সত্যি কথা বলে দেয় যে আমি এরকম অ্যান্টোনিওকে বিয়ে করছি, আমি কি করব, আমার এত কম বয়সে আমি বিধবা হয়ে গেছি, আমার আর কোনো উপায় ছিল না, কিন্তু আমার ভাইদের এরকম চাপের কারণে, তাদের এরকম রাগের কারণে আমাকে এরকম লুকায় থাকতে হচ্ছে, হাজবেন্ডকে লুকায় রাখতে হচ্ছে, বিষয়গুলা সিক্রেট রাখতে হচ্ছে, সবকিছু বসলাকে বলে দিল। আর বসলা এই বাড়িতে কি জন্য আছে? এই বিষয়গুলা, এই সত্যিগুলা উন্মোচন করার জন্যই, তদারকি করার জন্যই কিন্তু তাকে এ বাড়িতে রাখা হয়েছে। তো সকল কথাগুলো সে জেনে গেল। এখন আমাদের বসলা করলো কি, বসলা আমাদের হচ্ছে যে ফার্ডিনেন্ড এবং কার্ডিনালের সাথে যোগাযোগ করে যে সে যদি সত্যি কথাটা তাদেরকে জানাইতে পারে তাহলে তাকে কি পুরস্কার দেওয়া হবে। দেখেন, বসলাকে কিন্তু পুরস্কৃত করার কথা বলা হয়েছিল এবং তার সাথে ফাইনাল কথা বলে ফার্ডিনেন্ড এবং কার্ডের সাথে, যে তাকে পুরস্কৃত করা হবে কিনা বা কি পুরস্কার দেওয়া হবে, এগুলা বিষয়ে কথাবার্তা বলা হয়। এখন এটা যখন ফাইনাল হয়ে গেল, তখন করে কি আমাদের বসলা সে কিন্তু জানায় দেয় যে অ্যান্টোনিওই হচ্ছে ডাচেসের হাজবেন্ড। খুব মনোযোগ দেন, অ্যান্টোনিও হচ্ছে ডাচেসের হাজবেন্ড। এটা যখন বলা হয়, বলার পরেও ফার্ডিন্যান্ড এবং কার্ডিনাল বসলাকে পুরস্কৃত করে নাই, বা তাকে যে অর্থ দেওয়ার কথা ছিল বা যেটা দেওয়ার কথা ছিল সেটা দেওয়া হয় না। বসলা অলরেডি 7 বছর জেল খাটছে মার্ডার কেসের জন্য, ডেঞ্জারাস একজন মানুষ, তার সাথে বেইমানি করছে। এই বিষয়টা কি বসলা ভালোভাবে নিবে? বসলা খুব রেগে যায় এবং বসলাকে তো পুরস্কৃত করা হয়ই না, বরং তাকে আরো অন্য কাজ ধরায় দেওয়া হয়। বলা হয় যে অ্যান্টোনিওকে সে যদি হত্যা করতে পারে তাহলেই সে তার পুরস্কার পাবে। এখন বসলা মনে মনে কিন্তু একটু বাঁকা হয়ে যায়, টেরা হয়ে যায়, সে খুব রেগে যায়, সে প্রতিশোধ নিতে চায়। মনোযোগ দেন, প্রতিশোধ। ফার্ডিন্যান্ড এবং কার্ডিনাল তারা প্রতিশোধ নিতে চায়, তাদের বোন তাদের কথা শোনে নাই, সেই জন্য বোনের উপর তাদের রাগ। বসলা এখন ফার্ডিন্যান্ড এবং কার্ডিনালের উপরে রাগ, কারণ তারা তাদের কথা রাখে নাই। এই যে প্রতিশোধ নেওয়ার বিষয়গুলা, অলরেডি রাগের বিষয়গুলা, ক্ষোভের বিষয়গুলা সৃষ্টি হওয়া শুরু করছে। আমরা গল্পের সিদ্ধান্তে আসছি, একটু ধৈর্য নিয়ে থাকবেন। ক্লাস অনেক দীর্ঘ হয়ে গেছে, আমি বুঝতে পারতেছি, আমার গলার অবস্থা খুবই খারাপ, তারপর আমরা শেষ করবো, চেষ্টা করি আমরা শেষ করার, বেশিক্ষণ সময় নিব না। এখন আমাদের তাকে নতুন কাজ দেওয়া হলো, বসলাকে বলা হলো অ্যান্টোনিওকে সে যদি মারতে পারে তাহলেই তাকে পুরস্কৃত করা হবে। তো এখন দেখেন যে বসলা যেহেতু হচ্ছে যে তার কথা রাখে নাই, তো বসলা কিন্তু খুব ক্ষেপে গেছে, সে রাগান্বিত হয়েছে, এখন সে পরিকল্পনা চেঞ্জ করছে। এর মধ্যে হয় কি, আমাদের অ্যান্টোনিওর সাথে আমাদের ডাচেসের আরেকবার দেখা হয় এবং মিলান নামক একটা জায়গায়
তার হাজবেন্ডকে মানে অ্যান্টোনিওকে পালাইতে বলে। তো সেখানে তার সন্তানদের নিয়ে সে চলে যায়। ঠিক আছে, এরপরে আমাদের মালফিকে ধরে ফেলে আমাদের বসলা। মালফিকে ধরে ফেলা হয়। তারপরে ফার্ডিন্যান্ড, খুব মনোযোগ দেন, ফার্ডিন্যান্ড এসে তার বোনের উপর বিভিন্ন রকম টর্চার করা শুরু করে। টর্চার কিরকম করে? একটা অন্ধকার ঘর, এই অন্ধকার ঘরে বিভিন্ন রকম মৃত মানুষের হাত, তারপর হচ্ছে যে হাত পা, মাথার খুলি, এই বিষয়গুলো তার শরীরে লাগানো হয়। তো খুব ভয়ঙ্কর একটা পরিস্থিতি। আপনি চিন্তা করেন, অন্ধকার একটা ঘর, এই সময় যে একটা মরা মানুষকে আপনার সামনে আনে দেওয়া হয়, কিরকম ভয় পাবেন আপুরা? একদম আয়না ঘরের মতো। শরীর ঠান্ডা হয়ে যাবে। সেই সাথে তাকে আরো বলা হয় যে এটা অ্যান্টোনিওর হাত, অ্যান্টোনিওর পা, অ্যান্টোনিওকে হত্যা করে ফেলা হয়েছে, তারপরে এগুলো তোমার সন্তানদেরকেও মারা হয়েছে। এরকম ভাবে তাকে ভয় দেখান ফার্ডিন্যান্ড। খুব মনোযোগ দেন, এরকম ভাবে ভয় দেখান ফার্ডিন্যান্ড। পরবর্তীতে ফার্ডিন্যান্ড সেখান থেকে চলে যায় বসলা দুইজন খুনিকে ভাড়া করেন, বা দুইজন লোককে ভাড়া করে আমাদের এই ডাচেসকে শ্বাসরুদ্ধ করে, মানে দম আটকানোর মাধ্যমে তাকে মেরে ফেলেন। আচ্ছা, দম আটকানোর ফলে ডাচেসকে যখন মেরে ফেলা হয়, ফার্ডিন্যান্ড তার বোনকে দেখতে পান। ফার্ডিন্যান্ড যখন তার বোনকে দেখেন যে তার বোন মারা গেছে, তিনি পাগলের মতো হয়ে যান। তিনি বিষয়টাকে সহজভাবে নিতে পারেন না। খুব মনোযোগ দেন, একটু আগে আমরা জানলাম যে ফার্ডিন্যান্ডই তার বইয়ের উপরে বিভিন্ন রকম টর্চার চালাচ্ছিল, কিন্তু যখন দেখলো যে তার বোন মারা গেছে, তখন তার মধ্যে আত্ম উপলব্ধি হইলো। ভাই, যত রাগী থাকুক, পরিবারের মধ্যে যে বিষয়টা হয় যে দাঁত থাকতে আমরা যেমন দাঁতের মর্যাদা বুঝি না, পরবর্তীতে কিন্তু আমরা বুঝি একটা দাঁত তুলে ফেললে ঠিক ব্যাপারটা এরকম। তো পরিবারের রাগ অভিমান থাকেই, কিন্তু দিন শেষে কিন্তু আমরা ভালোবাসি। সেটা হয়তোবা রাগ যখন ছিল সেটা আমরা বুঝতে পারি নাই, পরবর্তীতে বোঝা যায়। আমাদের এরকম শর্ট টেম্পার্ড রাগী একজন মানুষ, সে যখন দেখলো তার বোন মারা গেছে, সে পাগলের মতো হয়ে যায়, তার মাথা ঠিক থাকে না, সে বুলেট ফলের সবকিছু করতে থাকে, এবং সে বসলাকে দোষ দেয় যে বসলা তুই এ হত্যা করছিস, এর জন্য তুই দায়ী, তোর খবর আছে। খুব মনোযোগ দেন। এবং তার বোনের এই মৃত্যুটার পরে আমরা দেখি ফার্ডিন্যান্ড, সে কিন্তু আর স্বাভাবিক থাকে না, একটা অস্বাভাবিক অবস্থা তার মধ্যে আমরা দেখি। সে খুব অস্থির, ভালো নাই এক কথায়। খুব আমরা কি শেষ করতে পারবো? বলা তো চলে না। আচ্ছা, খুব খারাপ একটা অবস্থা আমরা দেখতে পাই। এরই মধ্যে হয় কি, আমাদের কার্ডিনাল আমাদের এই যে ডাচেসকে মারা হইলো, খুব মনোযোগ দিলেন, ডাচেসের মারার পরেই কিন্তু তার এই দুই সন্তানকেও মারা হয়। ডাচেসও মারা গেছে, দুই সন্তানও মারা গেছে। এই ডাচেস মারা যাওয়ার 4 দিন পর, 4 days later, আমাদের কার্ডিনাল এসে অ্যান্টোনিওর সকল সম্পত্তিগুলা সিজ করে নেয়। দেখেন, এখন যেহেতু ডাচেস বিয়ে করছে, তার সম্পত্তির মালিক হয়ে গেছে তার হাজব্যান্ড অ্যান্টোনিও। তো অ্যান্টোনিওর সকল সম্পত্তি সিজ করে নিয়ে নেয় আমাদের কার্ডিনাল। আমরা শুরুতেই বলছিলাম সে হচ্ছে ক্যালকুলেটেড ইভিল, ঠান্ডা প্রকৃতির মানুষ। তার যে ধান্দা, সেই ধান্দা কিন্তু ঠিক আছে। তার মূল টার্গেট হচ্ছে ডাচেসের সম্পত্তি, সেই সম্পত্তিগুলো সে নিয়ে নেয়। 4 দিন পরে, তার মৃত্যুর 4 দিন পর, তার যদি ভালোবাসা থাকতো সেই কাজ করতো না। কিন্তু দেখেন, তার যমজ ভাই ফার্ডিন্যান্ড, তার কিন্তু সে লোভী হইলেও এখন তার মাথা ঠিক নাই। সে বোন হারানোর হচ্ছে যন্ত্রণায় ছটফট করতেছে, এরকম একটা অবস্থা। কিন্তু আমাদের কার্ডিনাল তার বোন মারা যাওয়ার 4 দিন পরে তার সকল সম্পত্তি অ্যান্টোনিওর কাছ থেকে সিজ করে নিয়ে নেয়। এখন ফার্ডিন্যান্ড তিনি করতেছে কি, নানা রকম স্বপ্ন দেখতেছে, ভুলভাল স্বপ্ন দেখতেছে, হচ্ছে পাগলের মতো একটা অবস্থা তার কি হয়েছে। এইদিকে বসলা মিলানে যায়। খুব মনোযোগ দেন, আমরা একদম শেষ প্রান্তে আর 5 মিনিট সময় নিব। বসলা মিলান নামক জায়গায় যায়। মিলানে অলরেডি কে চলে গেছে? অ্যান্টোনিওকে তার বড় সন্তানকে নিয়ে চলে যাইতে বলছিল। তো অ্যান্টোনিও সেখানে গিয়ে কিন্তু আশ্রয় নিছে। তো এখন বসলা চলে যায় মিলানে, আগে খুঁজতে অ্যান্টোনিওকে খুঁজতে সে যায়, এবং সে জুলিয়ার সাথে দেখা করে। জুলিয়ার কাছে অ্যান্টোনিও সম্পর্কে জানতে চায়, কিন্তু জুলিয়া তাকে কোনো কিছুই বলে না। জুলিয়া যখন কোনো কিছু তাকে বলে না, তখন তাকে পয়জন বুক দ্বারা, বিষাক্ত বই দ্বারা, বিষযুক্ত বই দ্বারা জুলিয়াকে হত্যা করা হয়। কে হত্যা করে? বসলা। ঠিক আছে, জুলিয়াকে হত্যা করে, যেহেতু সে সত্যিটা বলে না।
তারপরে অ্যান্টোনিও তারপরে বসলা অ্যান্টোনিওকে খুঁজে পায়, অ্যান্টোনিওর সাথে দেখা করে, কিন্তু আচ্ছা তার কিন্তু এর মধ্যে মত পাল্টে যায়, সে আর অ্যান্টোনিওকে হত্যা করতে চায় না। অ্যান্টোনিওকে হত্যা করতে চায় না কেন? কারণ তার সাথে অলরেডি বিশ্বাসঘাতকতা করছে ফার্ডিনান্ড এবং কার্ডিনাল, তো সে কারণে তার মত পাল্টাই গেছে, সে এখন আর অ্যান্টোনিওকে হত্যা করতে চায় না। তার বোনকে মারছে, এই জন্য আবার বসলাকে দোষ দেওয়া হয়েছে, এটাও তার মধ্যে একটা রাগ জমে আছে। তো এখন সে উল্টা, সে এখন ফার্ডিনান্ড এবং কার্ডিনালের প্রতিশোধ নিতে চায়, তাদেরকে হত্যা করতে চায়, অ্যান্টোনিওকে বাঁচায় রাখতে চায়। অ্যান্টোনিওর সাথে তার দেখা হয়, দেখা হওয়ার পরে অ্যান্টোনিও তো আর কিছুই জানে না, অ্যান্টোনিও জানে না যে তার ওয়াইফ আর বেঁচে নাই, ডাচেস বেঁচে নাই, তার 2 সন্তান মারা গেছে, এটাও সে জানে না। তো বসরা তাকে এই বিষয়গুলো জানায়, এবং জানানোর পরে অ্যান্টোনিওকে বাঁচানোর জন্য সে এই প্রাসাদে, যে প্রাসাদে তাদের বাড়ি বেসিক্যালি, সেখানে নিয়ে আসে। খুব মনোযোগ দেয়, এখানে অ্যান্টোনিওকে নিয়ে আসে, কারণ বসলা চায় যে অ্যান্টোনিও বেঁচে থাক, অ্যান্টোনিওকে বাঁচাইতে চায়। তো এরকম একটা অন্ধকার ঘর, এই ঘরের মধ্যে লাইট অফ আছে, অন্ধকার। তো এখানে আমাদের বসলা, খুব মনোযোগ দিবেন, মানে এই বসলা লুকায় আছে। কেন লুকায় আছে? সে চায় যে ঘরের মধ্যে ফার্ডিনান্ড এবং কার্ডিনাল যেই প্রবেশ করুক না কেন, তাকেই সে হত্যা করবে। কিন্তু ফার্ডিনান্ড আর কার্ডিনালে কেউ প্রবেশ না করে ঘরের মধ্যে প্রবেশ করে অ্যান্টোনিও। অ্যান্টোনিও প্রবেশ করলে ভুলবশত বসলা অ্যান্টোনিওকেও হত্যা করে ফেলে। এখন আপনি যে লোককে বাঁচাইতে চান, সেই লোককে যদি হত্যা করেন, আপনার মাথা কি ঠিক থাকবে? না ভাই। তার মাথা আরো বেশি খারাপ হয়ে যায় যে এটা আমি কি করলাম, মানে একটার পর একটা ভুল হইতেই আছে। তো আমাদের এই যে বসলার মাথা আরো বেশি খারাপ হয়ে যায়। এর মধ্যে ভাইয়া এই যে বসুনের মাথা খারাপ হয়ে গেছে, এটাই কি মেলোড্রামার পার্ট? হ্যাঁ, মেলোড্রামা আমরা পড়বো, এটা একটা মেলোড্রামা। হ্যাঁ, এটা একটা মেলোড্রামা, সেটা নিয়ে আলোচনা করবো। গল্পটা বুঝেন, এখন অন্যদিকে যাচ্ছি না, কারণ আমার গলার অবস্থা খুবই খারাপ। শেষ করতে পারলেই পারবো কিনা এখনো কনফিউশন আছে, চেষ্টা করতেছি। তো এই যে বসলা, মানে কি শরীর খারাপের পিছনে কারণ হচ্ছে যে, এটা তো আপনারা জানেনই আমি অসুস্থ, গতকাল নিতে পারি নাই। আবার আজকে মাগরিবের নামাজ পড়ে 6:40 শুরু করছি ক্লাস, সেকেন্ড ইয়ারের, তাদেরটা শেষ করেই এশারের নামাজ পড়ে একটু সময় পাইছি, জাস্ট 5-7 মিনিট, তারপর আপনাদেরটা শুরু করছি। তো সেই সন্ধ্যা থেকে কন্টিনিউয়াসলি চলতেছে, তো গলা আর সাপোর্ট দিচ্ছে না, রেগে গেছে গলা খুবই, কি শুরু করছিস। যাই হোক, তো এই হচ্ছে বসলা। তো বসলা খুব রেগে আছে, তার মাথা আরো খারাপ হয়ে গেছে, যাকে বাঁচাইতে চাইলাম তাকেই মেরে ফেললাম। এখন এর মধ্যে কার্ডিনালের সার্ভেন্ট আসে, কার্ডিনালের সার্ভেন্টকে আমাদের বসলা মেরে ফেলে। মনোযোগ দিয়ে, একদম শেষে চলে আসছি আমরা, আর 2 মিনিট। বসলা কার্ডিনালের সার্ভেন্টকে হত্যা করে। এর মধ্যে চলে আসে আমাদের কার্ডিনাল। কার্ডিনাল যখন চলে আসে, তাকেও ছুরি দিয়ে আঘাত করে। মানে এখানে চলে আসছে, ধরেন যে আমাদের কার্ডিনাল চলে আসছে, ঠিক আছে। তো কার্ডিনালকে এই তলোয়ার দ্বারা আঘাত করে বসলা। বসলাকে তলোয়ার দ্বারা আঘাত করে। এর মধ্যে ফার্ডিনান্ড আসে। ফার্ডিনান্ড আসে যখন এই অবস্থা দেখে, ফার্ডিনান্ড এসে সে আবার সে আবার বসলাকে আক্রমণ করে, ঠিক আছে। বসলাকে তলোয়ার দিয়ে আঘাত করে। আবার বসলা আবার ফার্ডিনান্ডকে তলোয়ার দ্বারা আঘাত করে। এতে করে হয় কি, এরা সবাই মারা যায়। তলোয়ার দ্বারা মারামারি চলতেছে, ঢিসুম ঢিসুম হচ্ছে যে আসছে, বসলা পাইছে হচ্ছে আমাদের কার্ডিনাল সার্ভেন্টকে মেরে দিছে। আমাদের কার্ডিনাল আসছে, তাকে ছুরি দিয়ে আঘাত করছে। তার বড় ভাই এটা দেখে মাথা খারাপ হয়েছে, সে এসে বসলাকে মারছে, বসলা আবার তাকে মারছে। বসলাকে মারা হয়েছে, বসলাও মারা গেল। ফার্ডিনান্ডকে আঘাত করছে, ফার্ডিনান্ডও মারা গেল, সবাই মারা গেল। তাহলে একটু চিন্তা করেন, এ পর্যন্ত কে কে মারা গেল? এই যে আমাদের ক্যারেক্টার গুলো ছিল, সবাই তো ডাচেসের 2 সন্তান, তারপরে অ্যান্টোনিও, তারপরে কার্ডিনাল, বসলা এন্ড ফার্ডিনান্ড এবং বসলা এন্ড কার্ডিনালের ভাইয়া সার্ভেন্ট, সেও মারা গেছে। বেলিও আর ওল্ড সান বা বড় বা প্রথম যে সন্তানটা, এই 2 জন বেঁচে থাকে, এবং এই 2 জনই হচ্ছে আমাদের
এ হচ্ছে ওলসান, এ হচ্ছে আমাদের নিউ ডিউক হবে। এবং এই দুইজনকে দ্বারা আসলে কি বোঝানো হয়? এই দুইজনকে দ্বারা বোঝানো হয় বেসিক্যালি আ হোপফুল ফিউচার। একটা ওয়েব সিরিজ বানান যাক ভাই, ডাচেস অফ মালফি পার্ট 2 হিসেবে। তো বেসিক্যালি বিষয়টা হলো যে রিভেঞ্জ দিতে গিয়ে দেখেন যে তার বোনের প্রতিশোধ নিতে গিয়ে তাদের পরিণতিটা কোন জায়গায় গেল। বসুলা প্রতিশোধ নিতে গিয়ে সে নিজেও মারা গেল, ফার্ডিনান্ড কার্ডিনাল তারাও মারা গেল, ওই যে ক্যারোলা যে চাকর সে সত্যি কথা বলে নাই, সেও মারা গেল। ঠিক আছে, এক এক করে তার তো কোনো দোষ নাই, কিন্তু এই হচ্ছে যে প্রতিশোধের জুলিয়াও মারা গেল। ঠিক আছে, এই 2-4 জনের প্রতিশোধ নিতে যায়, তাদের কারণে নিরীহ সাধারণ মানুষও কিন্তু এখানে মারা গেছে। একটা রিভেঞ্জ ট্র্যাজেডির গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে এইটা, যেখানে ধ্বংসাত্মক ব্যাপার স্যাপার গুলো চলতে থাকে, এই প্রতিশোধ নিতে যায় অনেক ক্ষয়ক্ষতি হয় এবং নিজেরও ক্ষতি হয়। ঠিক আছে, এগুলো নিয়ে আমরা ডিটেল আলোচনা করব। তো এটা হচ্ছে আমাদের একটা রিভেঞ্জ ট্র্যাজেডি, এবং এই ট্র্যাজেডির শেষটা হয় এরকমই ট্রাজিক বা দুঃখের বা কষ্টের, সবাই শেষে মারা গেল। ঠিক আছে, গল্পটা সবাই বুঝতে পারছেন কিনা একটু জানাবেন। জি ভাই, যারা লাইভে আছেন তারা জানাবেন ক্লিয়ার হয়েছে কিনা, প্লিজ একটা ছোট্ট কমেন্ট। কথা আছে আমার এই বিষয়ে একটা কথা আছে, বলেন। বলতেছিলাম কি, এই যে রিভেঞ্জ ট্র্যাজেডি যেটা আজকে পড়লাম, এর সাথে আমাদের মানে বিভিন্ন ধরনের মহামারী বা যুদ্ধের যে বিষয়টা, এটাও কিন্তু ফুটে উঠতেছে আমার মতে। কেননা মহামারী বা যুদ্ধে কিন্তু মানে দুই পক্ষের যুদ্ধ, কিন্তু ক্ষয়ক্ষতি হয় অনেক মানুষের। এটার সাথে যায় কিনা আমি বুঝতেছি না। দেখেন, আসলে একটা জিনিস তো আপনি অনেক ভাবেই মিলাইতে পারবেন, তাই না? একটা জিনিসকে আপনি বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাবে অ্যাডাপ্ট করতেই পারেন, কিন্তু আমাদের এটা হচ্ছে একটা রিভেঞ্জ ট্র্যাজেডি। মেইন ফ্যাক্টর রিভেঞ্জ ট্র্যাজেডির বৈশিষ্ট্যগুলো এই জায়গায় আছে কিনা, এটা হচ্ছে আপনাকে দেখতে হবে। আমরা শুরুতে বৈশিষ্ট্যগুলো বলছি, এবং এখন একটু মিলান বৈশিষ্ট্যগুলা যাচ্ছে কিনা। রিভেঞ্জ ট্র্যাজেডির বৈশিষ্ট্যগুলো কি কি বলছিলাম বলেন তো? আনিজ আপু, কারিয়া আপু, মেজাবিন আপু, কে আছেন বলেন? তাজিম ভাই, কার মনে আছে? রিভেঞ্জ ট্র্যাজেডিটা হচ্ছে এরকম ট্র্যাজেডি মানে যেটা হচ্ছে মানে একজন আক্রমণ করলে আরেকজন পাল্টা আক্রমণ করবে, আর ট্র্যাজেডির এর এন্ডিংটা হবে মানে করুণ পরিণতি হবে, এটাই বোঝানো হয়েছে। ওকে ভাই, আমার একটা কোশ্চেন ছিল। আচ্ছা, আমাদের হচ্ছে নাজমুন আপু, তিনি একটা কোশ্চেন করছে যে কে কে সার্ভাইভ করে। আমাদের শেষ পর্যন্ত এখানে সার্ভাইভ করে 2 জন, এই ডেলিও আর হচ্ছে ওই যে ওল্ড সান, প্রথম যে সন্তানটা জন্মগ্রহণ করে, ওই যে জুয়েল বা স্বর্ণ হারাই গেছে, গোটা বাড়ি ফাঁকা করে দিয়ে যে সন্তানটা ভূমিষ্ঠ হইলো, ওই সন্তান আর ডেলিও, এই 2 জন সার্ভাইভ করে, শেষ পর্যন্ত বেঁচে থাকে। হ্যাঁ, কি কোশ্চেন বলেন? ভাইয়া, আমি একটা ভিডিওতে দেখছিলাম কি, এই যে অ্যান্টোনিও আছে না, উনি ক্ষমা চাওয়ার জন্য ওর ভাইদের কাছে আসছিল, কিন্তু আপনি তো বলছেন যে ওর কাছে নাকি বসুলা গেছে। হ্যাঁ, বসুলা মানে ও যে শুনেন, এখন আমাদের অ্যান্টোনিও, সে আসলে ভাবে এটা, সে ভাবে যে সে ক্ষমা চেয়ে নিবে। সে তো আর জানে না যে তার ওয়াইফকে মেরে ফেলা হয়েছে, তার সন্তানকে মেরে ফেলা হয়েছে। এটা তো জানতে পারে বসুলা যখন বলে, সে এটা ভাবে ঠিকই। আপনারা যদি নাটকটা পড়েন সেখানে দেখবেন যে সে ভাবে যে সবকিছু ঠিক করে ফেলবে, ক্ষমা চেয়ে নিবে, সবকিছু বলে দেবে। কিন্তু ঘটনা তো অন্যরকম হয়ে যায়। পরবর্তীতে হচ্ছে যে আহ বসলা তো তাকে গিয়ে ঘটনাগুলা বলে। এখন এটা যখন জানতে পারে, তাকে তো হত্যা করতে চাওয়া হচ্ছে, তারপরে তার এই প্রশ্ন আসে না, তাই না? সেটা ভাবছিল, ঠিকই ভাবছিল, কিন্তু এটা হয়ে ওঠে নাই। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে ভাইয়া। জি আচ্ছা ভাই, ঠিক আছে। আর কোনো কোশ্চেন? না ভাইয়া, শেষ করে দেন আপনি, না খারাপ লাগতেছে আপনার? মনে হয় আর কারো কোনো কোশ্চেন নাই। ওকে, তো এই পর্যন্ত শেষ, আজকে এ পর্যন্ত শেষ। আমরা আগামীকালকে যদি সবকিছু ঠিক থাকে ইনশাল্লাহ প্রশ্ন নিয়ে আলোচনা করব। আপনাদের এই নাটকটা ক্লিয়ার হইলো কিনা, সবকিছু ঠিক মতো বুঝছেন কিনা, যদি এই সম্পর্কে 1 লাইন লিখে ফেসবুকে পোস্ট করেন, ভালো লাগবে আমার। ঠিক আছে ভাইয়া, একটা কথা ছিল। ভাইয়া, তাহলে অ্যান্টোনিও রুমটা কেন আসছে এইটুকু একটু শুধু বলেন। হ্যাঁ হ্যাঁ, অ্যান্টোনিও মানে ওই রুমটায় তখন কেন আসলো, যে বসুলা যে লুকায় ছিল? না, এখন হ্যাঁ, এখন ওই যে আমাদের বসলা তো ওকে নিয়ে আসলো, যে ও যেন মারা না যায়, তো তার সাথে ফিরাই নিয়ে আসছে। বসলার টার্গেট হচ্ছে সে
ফার্ডিনেন্ড এবং কার্ডিনালকে হত্যা করবে, ঠিক আছে। কিন্তু ওইখানে ভুলবশত হয় না যে ঘরে আপনি লুকায় আছেন একজনকে চমকানোর জন্য, দরজার পিছনে লুকায় আছেন, তো আপনি ভাবছেন যাকে আপনি হচ্ছে যে ভয় দেখাবেন সে না আসে, অন্য কেউ চলে আসছে। আপনি আপনার কাজিনকে ভয় দেখাতে চাইছেন, কিন্তু আপনার বাবা রুমে চলে আসছে। আপনি হাউ করে চিল্লায় উঠছেন, দেখছেন আপনার বাবা ভয় পাইছে, পরে আপনার একটা থাপ্পড় দিয়ে দিছে। ওই যে ঘটনা। তো সে আসলে মারতে চাইছে ফার্ডিনেন্ড কার্ডিনাল কেউ যদি আসে তাদেরকে, কিন্তু সে মারে ফেলছে অ্যান্টনিওকে। পরে নিজের গালে নিজে চড়াইছে যে আমি কি করলাম। তো এই কিছু ব্যাপার, দেখে শুনে কাজ করতে, বন্ধ করে কোনো কিছুই করা যাবে না। আর কোনো কোশ্চেন? শেষ করেন ভাইয়া। আচ্ছা, জি না ভাইয়া। আমি আশা করব আপনারা অন্তত 1 লাইন 2 ওয়ার্ড 3 ওয়ার্ড কিছু একটা লিখে কেমন লাগলো এতটুকু জানাবেন, আমি দেখবো। ভালো লাগুক খারাপ লাগুক লিখে জানায়েন। তো ঠিক আছে, আজকে তাহলে এখানে শেষ করি, আগামীকালকে দেখা হবে ইনশাআল্লাহ। সে পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।